5 না 6 না 7? 5 5 না ভাইয়া? 5ই তো হওয়ার কথা। জি ভাইয়া 5। আগের লেকচারে নিয়ে কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, অর্ধ স্বরধ্বনি মানে কি ভাইয়া? এটা একটু বুঝিনি আমি। অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টা, যে স্বরধ্বনিগুলো শব্দের শেষে থাকে এবং অর্ধেক উচ্চারণ হয়। ও আচ্ছা। এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে অন্তস্থ অ আকারে থাকবে। ই, উ, এ, ও। তো এটা অন্তস্থ অ আকারে পাওয়া যায়। তাহলে দেখেন, এই যে বই, বই শব্দের রস্বই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আপনি দেখেন তো বই শব্দের রস্ব ই কি উচ্চারিত হয়? পুরোটা কি উচ্চারিত হয়? না ভাইয়া। এটার উচ্চারণ কি? রস্ব ই, রস্ব উ, স্বরে ও, রস্ব ই। এখানে কি উচ্চারিত হয়? বো ই, হয় না কিন্তু। জি ভাইয়া, বই হয়। বই হয়। এই 4টা বর্ণ শব্দের শেষে ফুল উচ্চারণ হয় না, অর্ধেক উচ্চারণ হয়, এই জন্যই বলে অর্ধ স্বরধ্বনি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লেকচারে যেতে পারি। আজকের লেকচারটা হচ্ছে বানান নিয়ে। আচ্ছা, আমরা তো শুধু প্রত্যেক ক্লাসে সেকেন্ড পেপারই পড়াই, ফার্স্ট পেপার তো পড়াই না, বলতে গেলে পড়ানোর সুযোগ বা সময় পাই না। আপনারা ফার্স্ট পেপার পড়তেছেন তো বাসায়, নাকি পড়েন না? জি ভাইয়া, পড়ি ভাইয়া। সবাই পড়ে কিনা সেটাই তো কথা। না পড়লে কিন্তু বিপদ আপনাদেরই, পড়তে হবে। আপনারা কি স্কলার্স বাংলা ফ্যামিলি গ্রুপটার সাথে অ্যাড আছেন? জি ভাইয়া। যারা নাই তারা জি অ্যাড ভাইয়া। হয়ে যাবেন। স্কলার্স বাংলা ফ্যামিলি গ্রুপটা অবশ্যই অ্যাড হবেন, এখানে অনেক কিছু আপনি পাবেন এই জন্য। আচ্ছা, তাহলে শুরু করি, আসেন। এখানে আছে যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণ কিভাবে ভাঙতে হয় এটা একটু দেখবেন, এবং কোনগুলো পরীক্ষা আসার মতো সেটা একটু দাগাবেন। প্রথমে দাগাবেন হচ্ছে এইটা, ক্ষিয়। ক্ষিয় ভাঙলে কি কি বর্ণ বের হয়? ক যোগ মূর্ধন্য স। এখন এবার দেখেন যে যুক্ত বর্ণ ভাঙার সময় হসন্ত চিহ্ন কখন হবে? এখানে কয়ের নিচে হর্ষ চিহ্ন আছে, কিন্তু মূর্ধন্য স এর নিচে হর্ষ চিহ্ন নাই। তাহলে কিভাবে এটা হলো, কেন নাই? আচ্ছা বলেন তো, ক্ষিয় এর মধ্যে কয়টা বর্ণ আছে? 2টা বর্ণ ভাইয়া। 2টা বর্ণ আছে। তার মানে এখানে যুক্ত অবস্থায় কয়টা বর্ণ আছে? 2টা বর্ণ আছে। যুক্ত অবস্থায় 2টা বর্ণ থাকলে প্রথমটায় হর্ষ চিহ্ন হবে, পরেরটায় হবে না। এক কথা হচ্ছে যুক্ত অবস্থায় যতগুলো বর্ণ থাকবে শেষেরটা বাদে সবগুলো হর্ষ চিহ্ন হবে। ভাইয়া আর এইটা যুক্ত বর্ণে তো এই প্রথম বর্ণের মধ্যে থাকে না? যুক্ত বর্ণের প্রথম বর্ণের মধ্যে মানে বুঝি নাই। মানে মানে ক্ষীয়টা ক এর মধ্যে থাকবে না, এরকম নৈর্তিক তো হ্যাঁ হ্যাঁ পাইছি হ্যাঁ, ভাইয়া। মানে হচ্ছে অভিধানে আর কি, কোন বর্ণের অন্তর্ভুক্ত হিসেবে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, ওটা হচ্ছে ক্ষীয় হচ্ছে ক এর অন্তর্ভুক্ত হিসাবে। জি ভাইয়া। এখন এইখানে দেখেন 3টা বর্ণ যুক্ত আছে, তাই না? মূর্ধন্য স, মূর্ধন্য ন আর হচ্ছে জ। এখন 3টা বর্ণ ভাঙতে গেলে কয়টা বর্ণে হসন্ত চিহ্ন হবে আর কয়টা বর্ণ হবে না? আমি বলেছিলাম একসঙ্গে যে কয়টা যুক্ত বর্ণ থাকবে
ওগুলো ভেঙে লিখতে গেলে শুধু শেষেরটায় হসন্ত চিহ্ন হবে না, বাকি সবগুলো তো হবে। তাহলে ভাঙি আমরা। মূর্ধন্য স, মূর্ধন্য ন যোগ জ। বলেন তো কোনটায় হসন্ত চিহ্ন হবে আর কোনগুলোতে হবে, মানে কোনটায় হবে না? এটাই হবে, এটাই হবে, এটাই হবে না। তাহলে কি বললাম, একসঙ্গে যতগুলো যুক্ত বর্ণই থাক না কেন, হসন্ত চিহ্ন হবে শেষেরটা বাদে আগের সবগুলোতে, শেষেরটা বাদে আগের সবগুলোতে হসন্ত চিহ্ন হবে। এখানে যুক্ত অবস্থায় 3টা বর্ণ ছিল, এই জন্য আমরা শেষেরটা বাদ রেখে আগের 2টায় হসন্ত দিয়েছি। এই হচ্ছে হর্ষচিহ্ন দেওয়ার বিষয়টা। এখানে আরো যেগুলো দাগাবেন এটা দাগান। হ যোগ ম, ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মাণ্ড, হ যোগ ম। এরপরে এই 3টা দাগাবেন। ভাইয়া কি ছিল ব্রাহ্মণ, আরেকটা যোগ কি? ব্রাহ্মণের পরে কি বলেছিলাম? আচ্ছা, ব্রাহ্মণের পরে যেটা বলছিলাম সেটা এইটা। ব্রহ্মা, ব্রহ্মাণ্ড। না মানে শব্দ লিখতে হবে না, শব্দ লিখতে বলছি না, মানে আমি বলছি যে ওই বর্ণটা এই শব্দগুলোর মধ্যে আছে, এগুলো লিখতে হবে না, শুধু এইটাই দাগাবেন। হয় ম যেটা সেটা দাগাবেন, শব্দ লেখার দরকার নেই। জাস্ট উদাহরণ দিচ্ছিলাম যে এর মধ্যে এটা আছে, এটা লিখতে হবে না। এটা লিখুন, যেখানে 3টা দাগ দেওয়া সেই 3টা দাগান। হ যোগ মূর্ধন্য ন, হ যোগ দন্ত ন, জ যোগ ইয়। এই 3টা দাগাবেন। এরপরে নিচেরটা যেটা আমি কিছুক্ষণ আগে ভেঙে দেখালাম এটা। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বর্ণের বিশ্লেষণ। এখন একটা শব্দ যদি আপনাকে ভাঙতে বলে কিভাবে ভাঙবেন? বলেন, বন্ধন শব্দের বর্ণবিন্যাস করেন, বন্ধন শব্দের বর্ণবিন্যাস করেন, কিভাবে করবেন? ব, তাই তো? বয়ের সাথে অ আছে না নাই? বয়ের সাথে ও আছে না নাই? আছে। জি ভাইয়া ব, আছে। ব, এই জন্য হর্ষন্ত চিহ্ন দিয়ে অ কে আলাদা করতে হবে, ব। এরপরে তাহলে যুক্ত বর্ণগুলো কেমনে ভাঙবেন? এখানে 2টা যুক্ত বর্ণ আছে না, তার মানে প্রথমটায় হর্ষ চিহ্ন হবে, শেষেরটায় হবে না। আর যদি এখানে দেন তাহলে কি দিতে হবে? স্বরে অ যোগ ন, বন্ধন। দেখেন তো এটা কেন এইভাবে ভাঙলাম, বুঝছেন কি? বন্ধন, বন্ধন, এরকম না? জি ভাইয়া। বন, নয়ের সাথে কি স্বরে অ আছে? বন না, না ভাইয়া। যুক্ত বর্ণের শেষেরটার সাথে স্বরে অ থাকে। ওকে, যুক্ত বর্ণের শেষেরটার সাথে স্বরে অ থাকে, আগের 2টা 3টা একটা যাই থাক না কেন স্বরে অ থাকে না। ধয়ের সাথে আছে বন ধন, আরেকটা ভাঙেন। বলেন রক্ত, কি হবে? র, সরেয়া, তারপর হচ্ছে ক, রক্ত, রক্ত, তয়ের সাথেও কিন্তু আছে ত, রক্ত। মানে যেখানে যে স্বরবর্ণ উচ্চারণ হবে সেটাও লিখতে হবে। এইখানে দেখেন রন্ধ্র আছে, রন্ধ্রটা ভাঙেন তো। এটা বুঝছেন কিনা দেখেন তো, রন্ধ্র কেন এইভাবে ভাঙছে? দেখুন, র, র, র। এবার
এইখানে যুক্ত বর্ণ আছে কয়টা? 3টা। তার মানে প্রথম দুইটার সাথে স্বরে অ নেই। সুতরাং আমরা স্বরে লিখবো না। রং র, রং র। বিশ্লেষণটা বুঝছেন কিনা, না বুঝলে একটু প্লিজ বলেন। বুঝি নাই ভাই। দেখেন র, র যোগ অ, তাই তো? র, জি এটা ভাই। বুঝছেন? র। হ্যাঁ, আর র। অ কে যখনই আলাদা করবেন, অ কে আলাদা করলে কি করতে হবে? হস চিহ্ন দিতে হবে। র এর সাথে অ আসছে, র, এই জন্য র এর সাথে হস চিহ্ন দিয়ে অ আলাদা করতে হবে। যে জি বর্ণের ভাই। সাথে অ উচ্চারণ হবে সেই বর্ণের নিচে হস চিহ্ন দিয়ে অ আলাদা করতে হবে। র, র। এবার দেখেন এখানে যুক্ত বর্ণ, যুক্ত অবস্থায় কয়টা বর্ণ আছে? তিনটা। বলেন। তিনটা। তিনটা। যুক্ত অবস্থায় যদি 3টা বর্ণ থাকে, তার মানে হচ্ছে কি প্রথম দুইটার সাথে স্বরে অ নেই। যুক্ত অবস্থায় যদি 4টা বর্ণ থাকে, দ্যাট মিন্স প্রথম 3টার সাথে স্বরে অ নেই। যুক্ত অবস্থায় যদি 6টা বর্ণ থাকে, তার মানে কি প্রথম পাঁচটা। 5টার সাথে স্বরে অ নেই। তো যুক্ত অবস্থায় যে কয়টা বর্ণ থাকবে শেষেরটা বাদে আগের গুলোর স্বরে অ নেই। এই জন্য এখানে 3টা আছে, তার মানে কি প্রথম দুইটার সাথে স্বরে অ নেই, এই জন্য স্বরে অ আমরা লিখি নাই। তাহলে শেষেরটার সাথে স্বরে অ আছে, তাই না? এই জি জন্য ভাইয়া। আমরা এই যে র, রন্ধ্র, শেষেরটাতে স্বরে অ আছে, তাই হর্ষ চিহ্ন দিয়ে স্বরে অ লিখেছি। একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলে বলেন, কারণ একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, আসলে না পারলে জি, মুশকিল আছে। জি ভাইয়া বুঝছি ভাইয়া। ভাইয়া 4টা যুক্তবর্ণ থাকলে আগের 3টায় হসন্ত হবে। শুনতে হবে কিন্তু অ লেখা যাবে না। লেখা যাবে না। আচ্ছা। এবার পরের শেষেরটায় গিয়ে হর্ষ চিহ্ন দিবেন, অ উচ্চারিত হলে লিখবেন, না হলে লিখবেন না। জি ভাইয়া, বুঝতে পারছি। গঙ্গা কি হবে? গঙ্গা। এখানে কি স্বরবর্ণ আছে? আ। এই যে গঙ্গা। যখন কোনো স্বরবর্ণ না থাকে তখন আমরা স্বরে অ উচ্চারণ পাই। এখানে তো স্বরে আসি, গং, গঙ্গা, গং, গ, আ, গঙ্গা। আচ্ছা, যদি বুঝে থাকেন দেখি একটা জিনিস, একটু আমাকে বলেন যে 7 নম্বরে সঠিক হবে কোনটা? 7 নম্বরে আনসার ভুল দেওয়া আছে, বলেন কোনটা ঠিক? 7 নম্বরে আনসার ভুল দেওয়া আছে, কোনটা ঠিক বলেন? ক নাম্বার। অ্যাকচুয়ালি হ্যাঁ, ক নম্বরে আনসার হবে। ক মেইনলি ভাইয়া। যেটা বিষয় সেটা হচ্ছে এখানে 4টা অপশনই ভুল, কিন্তু তারপরেও একটা অপশন আনসার করা যাবে, সেটা হচ্ছে ক। এ আনসার হবে, এখানে বি আনসার হবে না। কারণ হচ্ছে, বলেন তো কারণটা কি? যিনি এ বললেন কেন বললেন? এর মধ্যে এই যে একটা তো হসন্ত না, এটা এই দিক থেকে ভুল, কিন্তু বাকিগুলোর মধ্যে দ আছে, দ তো আর হবে না। এখানে বি হতো কিন্তু বি হচ্ছে না, কারণ বি এর মূর্ধন্য বিতে মূর্ধন্য ন আছে, এটাই। রন্ধ্র শব্দে মূর্ধন্য ন, রন্ধ্র শব্দ হচ্ছে দন্ত ন। দন্তন্য। অতএব 7-এর অ্যান্সার হবে 1। আর সাউন্ড অফ করবেন প্লিজ, যার কাছ থেকে সাউন্ড হয় মিউট করেন, সাউন্ড হলে নিজেকে মিউট করেন। ওকে, তৃষ্ণা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন বানানের মধ্যে।
লেকচার শিটে অনেকগুলো বানানের বিষয়ে বলা আছে, সবগুলো লাগবে না, যেগুলো বলবো সেগুলো একটু পড়বেন। প্রথমে 4 নাম্বারটা দাগাবেন। নাম্বার 4 লেখা আছে রেফের পর কোথাও ব্যঞ্জন বর্ণের দীপ্ত হয় না। তাহলে বলে অর্থাৎ রেফের পরে একই বর্ণ ডাবল হয় না। তাহলে ধর্ম শব্দটা কি ঠিক না ভুল? বানানটা ঠিক না ভুল? ভুল ভাইয়া। ভুল। রেফের পরে কখনো একটা বর্ণ দুবার হবে না, এই হচ্ছে নিয়ম। তাহলে রাইটটা হচ্ছে এটা, ধর্ম। এরপরে 7 নাম্বারটা দাগাবেন। লেখা আছে স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। তাহলে বলেন তো জননী কি হবে? দীর্ঘইকার। সতী, দীর্ঘইকার। সতী। দীর্ঘইকার। রাক্ষসী, দীর্ঘইকার। ডাইনি, দীর্ঘইকার। বেতনি, দীর্ঘইকার। অরক্ষণীয়া। যাই হোক। দীর্ঘইকার। তাহলে দেখেন এই বানানগুলোকে ঠিক না ভুল? মামি, কাকি, সাসি, দাদি, মাসি, পিসি। কিন্তু ভাইয়া পিসি বানামে তো রসিকার হয় না। মানে আমরা ওই বাংলা বইয়ের মধ্যে পড়ছিলাম মাসি পিসি গল্প। মাসি পিসি পড়েছেন তাই না? মাসিতেও তো রসিকারই হবে ভাইয়া। মামি, কাকি, চাচি, দাদি। ভাইয়া এই সবগুলো বানানে তো রসইকার হবে না। হ্যাঁ সেটাই তো। এবার দেখেন এই যে কিছুক্ষণ আগে 7 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়, এবং কিছু উদাহরণ দিলাম, জননী, সতী, ডাইনি, পেতনি, দীর্ঘইকার। এই বানানগুলোতে এখানে প্রত্যেকটা বানানই ভুল। এখানকে সব বানানই কি হবে? হ্রস্বইকার হবে। রসইকার হবে, হ্যাঁ ভাইয়া। কাকি, মামি, চাচি, দাদি, নানি, ফুপি, পিসি, মাসি সব হ্রস্বইকার হবে। অর্থাৎ তাহলে এই 7 নাম্বার রুলসটা কি ভুল? তো এখানে তো ভাইয়া বলছে যে কয়েকটি মানে স্পেশাল কিছু শব্দের ক্ষেত্রে এইটাই, এটা বুঝলেও চলবে। আবার দেখেন এই শব্দগুলো হচ্ছে একটাও তৎসম শব্দ না। এই যে দীর্ঘইকার হয় কোন শব্দে বলেন তো? লেকচার 4 এ বোধহয় পড়াইছিলাম আপনাদের। দীর্ঘইকার হয় তৎসম শব্দে। এই শব্দগুলো একটাও তৎসম না, কিছু আছে হিন্দি, কিছু আছে তুর্কি, কিছু আছে ফার্সি, অর্থাৎ এগুলো বিদেশি শব্দে। আর বিদেশি শব্দে কখনোই দীর্ঘইকার হয় না। অতএব দাদি, নানি, চাচি, কাকি, ফুপি, মাসি, পিসি, অর্থাৎ এখানে যে শব্দগুলো লেখা আছে সবগুলোর শেষেই হ্রস্বইকার হবে। ওকে, এরপরে 8 নম্বরে আসেন। কিন্তু ভাইয়া একটা প্রশ্ন আছে। বলেন। আমরা বুঝবো কিভাবে যে এগুলাতে দীর্ঘইকার হবে? আচ্ছা, যে আমি যে শব্দগুলো এখানে লিখেছিলাম না, একটু ভাবে মনে রাখবেন যে স্ত্রীবাচক সম্পর্কযুক্ত শব্দ। কি বললাম শুনছেন? আমি এখানে যে শব্দগুলো লিখেছিলাম এভাবে মনে রাখবেন যে স্ত্রীবাচক সম্পর্কযুক্ত শব্দ, দাদি, নানি, চাচি, কাকি, ফুপি, মামি, মাসি, পিসি, স্ত্রীবাচক সম্পর্কযুক্ত শব্দ, এভাবে মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। 8 নম্বরে একটা জিনিস যুক্ত করতে হবে। এখানে লেখা আছে ভাষা ও জাতির নামের ক্ষেত্রে হ্রস্বইকার হয়, ঠিকই আছে, সমস্যা নেই। আর একটা জিনিস যোগ করেন, অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে দেশ, জাতি, ভাষা। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে শব্দের শেষ বর্ণে হ্রস্বইকার হবে। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে শব্দের শেষ বর্ণে হ্রস্বইকার হবে। দেশ, জাতি, ভাষা। তাহলে দেশের কথা যদি ধরি, ইতালি, দেখেন ইতালি লয় দীর্ঘইকার হবে না। দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে
শব্দের শেষ বর্ণে রস্বইকার হবে, অতএব ইতালি দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। আবার যদি জাতি ধরি, যেমন বাংলাদেশি, এটা শব্দের শেষ বর্ণে রস্বইকার হবে, দীর্ঘইকার দিয়ে লেখা যাবে না। ভাইয়া ভাই যে তাহলে যে চীন দীর্ঘইকার দিয়া, আপনি আমার কথা এখনো বোঝেন নাই। আমি কিন্তু বলছি দেশ, জাতি, ভাষার ক্ষেত্রে শব্দের শেষ বর্ণে। ও আচ্ছা আচ্ছা, শেষ বর্ণে। চীন কিন্তু শব্দের প্রথম বর্ণে। চীন আছে, মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে শব্দের শেষ বর্ণে। যেমন দেখেন ইতালি, বাংলাদেশি, বাঙালি, বাঙালি রস্বইকার হবে। এরকম জাপানি, ফার্সি, ইরানি, তুর্কি, ঠিক আছে। এবার 9 নম্বরটা দেখেন। 9 নম্বরটা খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে, বাকি 3টা জিনিস অ্যাড করতে হবে। অর্থাৎ 9 নম্বরের টোটাল কোর্সটা হচ্ছে অঞ্জলি, আবলি, আলি, আমি। এই 4টা জিনিস যেখানে থাকবে সেখানে অবশ্যই রস্বইকার হবে। অঞ্জলি, আবলি, আলি, আমি থাকলে রস্বইকার হবে, মানে এগুলো এভাবেই হবে। রস্বইকার দিয়ে লেখা আছে না, এখানে সবগুলো রস্বইকার দিয়ে লেখা আছে, সুতরাং এগুলো যখন শব্দের সঙ্গে যাবে তখন রস্বইকার হবে। অঞ্জলি, আবলি, আলি, আমি থাকলে রস্বইকার হবে। তাহলে বলেন তো নষ্টামি কি হবে? নষ্টামি রসিকার। রস্বইকার। দুষ্টামি রস্বইকার। এরপরে অনেক আছে, বাদরামি, ফাজলামি, ইতরামি, পাগলামি। এরপরে হচ্ছে যেমন সোনালি, দীপালি, পুবালি, হেয়ালি, খেয়ালি, বর্ণালী। গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, কনকাঞ্জলি, জলাঞ্জলি। এরপর আর কি আছে জানো একটা, আবলি, গ্রন্থাবলী, দীপাবলি, পদাবলী, নামাবলী। এই জিনিসগুলো যেখানে থাকবে সেখানেই রস্বইকারই হবে। বুঝছেন? একটা জায়গায় সমস্যায় প্রবলেম আছে। এখন আমি যদি আপনাকে বলি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়েছি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, এই অঞ্জলি দীর্ঘইকার না রস্বইকার হবে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি শব্দটা দীর্ঘইকার দিয়ে লিখেছেন। তো সেই ক্ষেত্রে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে মিন করে তাহলে গীতাঞ্জলি বানানের শেষে দীর্ঘইকার হবে। যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে না বোঝায় তাহলে গীতাঞ্জলি শব্দের শেষে রস্বইকার হবে। হ্যাঁ ভাই, এটা বানামের মধ্যে দেখছিলাম ভাই, ওই যে বানান যে শুদ্ধ শুদ্ধ। এখন আপনাকে যদি আমি এমনি এমনি বলি যে গীতাঞ্জলির বানান কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বলবেন রস্বইকার দিয়ে হবে গীতাঞ্জলি। কিন্তু আপনাকে যদি আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কি পড়েছো, মানে এই বাক্যে গীতাঞ্জলি অবশ্যই লয় দীর্ঘ ই। মানে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে মিন করবে তখন গীতাঞ্জলিতে লয় দীর্ঘ ই, বাকি সব ক্ষেত্রেই রস্বইকার। যেমন জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি, কনকাঞ্জলি, সব অঞ্জলিতেই রস্বইকার হবে, গীতাঞ্জলিতেও রস্বইকার হবে। কিন্তু গীতাঞ্জলি যখন রবীন্দ্রনাথকে মিন করবে তখন গীতাঞ্জলিতে দীর্ঘইকার হবে। শ্রদ্ধাঞ্জলি কি হবে? শ্রদ্ধাঞ্জলি রস্বইকার। রস্বইকার। বলেন তো চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, এই জীবিতে কি হবে? দীর্ঘইকার। দুইটাই দীর্ঘইকার, কিন্তু যত জীবী আছে সব ক্ষেত্রে দুইটাই দীর্ঘইকার হবে। এই ক্ষেত্রে আর কিছু না। দেখেন নিচে দেখেন একটা নিয়ম লেখা আছে 14 নাম্বার, অর্থাৎ কারো পার্সোনাল বিষয়ে কোনো ইন্টারফেয়ার করা যাবে না, যেটা আমরা গীতাঞ্জলির ক্ষেত্রে বলে আসলাম।
গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করেছেন উনি ভুল করেছেন, কিন্তু এটা ভুল ধরা যাবে না। আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার নামটা ভুল লিখেছেন, কিন্তু এটা ভুল ধরা যাবে না। আবার সোনালী ব্যাংক, দেখবেন সোনালী ব্যাংকে কিন্তু লেখা আছে দীর্ঘইকার দিয়ে, সোনালী দীর্ঘইকার, দেখেছেন? হ্যাঁ ভাইয়া। এটা ভুল ধরা যাবে না, কারণ নামের ক্ষেত্রে কোনো ভুল নেই, অর্থাৎ ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা নিষেধ। এই করে দাগাবেন। আর এখানে যেটা দেখাচ্ছে এটা দেখেন, কয় হ্রস্বইকার আর কয় দীর্ঘইকারের ব্যাপারটা উপরে যেগুলো আছে লাগবে না। কয় দীর্ঘইকার এবং কয় হ্রস্বইকার। আচ্ছা বলেন তো, কয় দীর্ঘইকার কখন হবে আর কয় হ্রস্বইকার কখন ব্যবহার করা হবে? তোমার নাম কি, এরপর হচ্ছে তুমি কি খেয়েছো। তাহলে খেয়াল করেন, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করা যায় সেখানে কয় হ্রস্বইকার হয়। এটা বোধহয় শীটে লেখাই আছে, দেখেন এখানে লেখা আছে, এইখানে খেয়াল করেন সংক্ষেপে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দেওয়া যায় সেক্ষেত্রে কয় হ্রস্বইকার, হ্যাঁ অথবা না দেওয়া গেলে, হ্যাঁ অথবা না উত্তর দেওয়া না গেলে কয় দীর্ঘইকার। যে প্রশ্নের উত্তর হ্যাঁ, যেমন তুমি কি খেয়েছো, হ্যাঁ। তুমি কি খেয়েছো, না। যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় সেখানে কয় হ্রস্বইকারটা ব্যবহার করতে হয়। বাকি সব ক্ষেত্রে কয় দীর্ঘইকার। তোমার নাম কি, এখানে দীর্ঘইকার, কারণ এর উত্তর তো হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না। তোমার নাম কি, হ্যাঁ। তোমার নাম কি, না। তোমার নাম কি, এখানে তো হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায় না, অতএব এখানে দীর্ঘইকার হবে। তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, এই কি কোন কি, হ্রস্বই না দীর্ঘই? রস্যই। হ্রস্বই, কারণ এর উত্তর হ্যাঁ অথবা না হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কয় দীর্ঘইকার কখনো সর্বনাম পদ হয়, আবার কয় দীর্ঘইকার কখনো বিশেষণ পদ হয়। কয় দীর্ঘইকার কখন সর্বনাম পদ আর কখন বিশেষণ পদ, খেয়াল করেন। প্রশ্নবোধক বাক্যে, কোন বাক্যে, প্রশ্নবোধক বাক্যে কয় দীর্ঘইকার হচ্ছে সর্বনাম। যেমন আমরা লিখেছিলাম তোমার নাম কি, এটা প্রশ্নবোধক বাক্য না? প্রশ্নবোধক বাক্য, তোমার নাম কি। এইখানে কিটা কোন পদ, সর্বনাম না বিশেষণ পদ? তোমার নাম কি এই বাক্যে কয় দীর্ঘইকার কি কোন পদ, সর্বনাম না বিশেষণ? সর্বনাম। সর্বনাম। সর্বনাম ঠিক ভাই। আছে, তাহলে প্রশ্নবোধক বাক্যে কয় দীর্ঘইকার, সর্বনাম। বাকি সব ক্ষেত্রে বিশেষণ। বাকি সব ক্ষেত্রে বলতে ওই যে বিস্ময়সূচক বাক্য, যেমন হচ্ছে কি অবাক কাণ্ড, এটা কি প্রশ্নবোধক বাক্য? না না। কি অবাক না কাণ্ড, ভাইয়া। কি অসাধারণ দৃশ্য, মানে ওই যে যেটা বিস্ময়সূচক বাক্য সেটা আর কি। বিস্ময়সূচক বাক্যে কয় দীর্ঘইকার হচ্ছে বিশেষণ, আর প্রশ্নবোধক বাক্যে কয় দীর্ঘইকার হলো সর্বনাম। আর এই কি হচ্ছে কোন পদ, এই কি হচ্ছে অব্যয় পদ। এই কিটার কয় হ্রস্বইকারটা হচ্ছে অব্যয় পদ। আচ্ছা, লেকচার শিটে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমি বলেছি, যেগুলো লাগবে কিন্তু লেকচার শিটে নাই আমি বলবো একটু লিখে নেবেন।
কয় রস্যইকার কি হচ্ছে অব্যয় পদ? মানে যে হ্যাঁ বা না প্রশ্নের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ এইটা। আচ্ছা ভাইয়া। অদ্ভুত আর হচ্ছে ভুতুরে। দেখেন তো এই দুইটা শব্দের মধ্যে ভূত লেখা আছে না? ভূত, হ্যাঁ ভাইয়া। অদ্ভুত ও ভুতুরে আছে। এই দুইটা শব্দের ভূত ছাড়া যত শব্দে ভূত থাকবে সব জায়গায় দীর্ঘকার হবে। অর্থাৎ অদ্ভুত এবং ভুতুরে ছাড়া সকল ভূতে দীর্ঘকার হবে। যেমন দেখুন, তাহলে বলেন তো বশীভূত বানানটা ভুল না ঠিক? ভুল আছে ভাইয়া, বশীভূত দীর্ঘকার হবে। ভুল, এখানে কি হবে? দীর্ঘকার হবে। দীর্ঘকার হবে। এই দুইটা শব্দের ভূত ছাড়া যত ভূত আছে সব জায়গায় দীর্ঘকার হবে। তাহলে এটা কি ঠিক আছে না ভুল আছে? অন্তর্ভূত, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এইটা ঠিক আছে। তাহলে অদ্ভুত এবং ভুতুরে ছাড়া সকল ভূতে দীর্ঘকার হবে। বাংলা ভাষায় দুইটা দূর আছে, যেমন দুর্নীতি, দুর্ভাবনা, এরপর হচ্ছে দুর্লভ, দুর্গম, দুর্বীক্ষণ, দূরদর্শন, দূরত্ব, দূরগামী। এই যে দূর, দূরে কখন হ্রস্বইকার হয় আর কখন দীর্ঘকার হয়? বলেন তো, দূরত্ব বানানে কি দীর্ঘকার না হ্রস্বইকার? দীর্ঘকার। দূরত্ব বানানো হচ্ছে দীর্ঘকার। তার মানে এখান থেকেই বোঝা যায় যে দূরের কিছু বোঝালে, দূরের কিছু বোঝালে দীর্ঘকার হয়, বাকি অন্য ক্ষেত্রে হ্রস্বইকার হয়। দূরের কিছু বোঝালে দীর্ঘকার হবে, বাকি অন্য সব ক্ষেত্রে হ্রস্বইকার হবে। এখন আপনারাই বলেন তো, দুর্নীতি বানানে কি দূরের কিছু বোঝায়? দুর্নীতি না ভাইয়া। না ভাইয়া। না। দূরের কিছু বোঝায়, এটা খারাপ কিছু বোঝায়, খারাপ নীতি। আচ্ছা বলেন তো, দুর্লভ বানানে কি দূরের কিছু বোঝায় নাকি বোঝায়? দুর্লভ না। না ভাইয়া। দুর্লভ দূরের কিছু বোঝায় না। দুর্লভ মানে হচ্ছে যা লাভ করা কষ্টকর। বলেন তো, দুর্গম মানে কি দূরের কিছু বোঝায়? দুর্গম। জি। হ্যাঁ ভাইয়া। জি। আসলেই না। দুর্গম। দুর্গম মানে কষ্ট বোঝায়, কষ্ট। দুর্গম মানে হচ্ছে যেখানে হ্যাঁ। গমন করা কষ্টকর। অতএব এটাও দূরের কিছু বোঝায় না। তাহলে দূরের কিছু বোঝালে দীর্ঘকার। যেমন দেখেন, দূরবীক্ষণ। দূরবীক্ষণ মানে কি দূরে দেখার যন্ত্র, এই জন্য এখানে দীর্ঘকার হইল। আবার যদি বলি দূরগামী, মানে গামী কি? যে সমস্ত, যেমন যে সমস্ত গাড়ি বা বাস দূরে গমন করে, দূরগামী বাস। দূরগামী মানে দূরে গমন করে এমন কিছু। তাহলে বলতে দূরদর্শন, দীর্ঘ না হ্রস্ব? দূরদর্শন। দীর্ঘ ভাইয়া। দূরদর্শন দীর্ঘকার। দূরদর্শন মানে দূরের কিছু দেখা। এই হচ্ছে এখানে পার্থক্য। দূরের কিছু বুঝালে দীর্ঘকার, বাকি সব ক্ষেত্রে হ্রস্বকার। ভাইয়া দুঃসাধ্য। এখন আপনি বলেন তো, দুঃসাধ্য এটা কি দূরের কিছু বোঝায় নাকি যেটা সাধ্যের বাইরে বোঝায়? সাধ্যের দুঃসাধ্য বাইরে। মানে সাধ্যের বাইরে, এটা দূরের কিছু বোঝায় না। দুঃসাধ্য সাধ্যের বাইরে, তার মানে হ্রস্বকার হবে। দুর্ঘটনা কি হবে বলেন তো? দূরের ঘটনা না 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 ভাইয়া। খারাপ, খারাপ ঘটনা। এই হ্রস্বকার কখন হয়? যখন হয়েছে যে এরকম বোঝায়, অভাব বোঝায়। যেমন দুর্নীতি, নীতির অভাব। এরপর আর কি হবে? কষ্ট বোঝায়। আরেকটা কি যেন বললাম কিছুক্ষণ আগে, অভাব, কষ্ট, খারাপ। এই তিনটা জিনিস বোঝালে হ্রস্বকার হয়। এইটা মনে না রাখলেও তো চলে, এইটুক মনে রাখলেই তো চলে যে দূরত্ব বোঝালে দীর্ঘকার, বাকি সব ক্ষেত্রে হ্রস্বকার।
এই স্যার হচ্ছে, রাষ্ট্রীয় বুঝছেন? দূতের ব্যাপারটা, এটা রাষ্ট্রীয় দূত রাষ্ট্রদূত, এখানে কি দূর লেখা দূত লেখা আছে? এখানে তো দূর লেখা নাই, এটা তো দূত। আমরা বলতেছিলাম এইটার পরে র থাকতে হবে, দূর দূর র থাকতে ভাইয়া হবে। বলেন। অভাব অভাব কষ্ট খারাপ বোঝালে মানে কি এই রস্যকার তিনটা মধ্যে বোঝালে দিতে হয়? রস্যকার, হ্যাঁ রস্যকার একটা হয়, যেমন দুর্নীতি, দুর্লভ, দুর্গম, দুর্ঘটনা, দুর্যোগ। অভাব কষ্ট বা খারাপ কিছু বুঝালে তখন রস্যকারের দূর হয়। অভাব কষ্ট খারাপ কিছু বুঝালে দূর বানানে রস্যকার। এখন বলেন তো, দুর্গা বানানটা কি ভুল না ঠিক? ভুল ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভুল। ভুল। আচ্ছা, দুর্গা মানে কি দূরের কিছু বোঝায়? না না, ভাইয়া। দেবী। তাহলে ভুল হবে কেন এটা? দূরের কিছু বুঝালে দীর্ঘকার হয়, তো দুর্গা তো দূরের কিছু বোঝায় না, তাহলে তো নাম রস্যকারী হবে। এটা এটা তো ব্যক্তির নাম, উপর। এটা এটা তো ভাইয়া আমরা নাম। পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার কেন করব? এটা তো এমনি দীর্ঘকারী হবে এইবার ভাইয়া। দেখেন, সমস্যার প্রবলেমটা হচ্ছে সেই আদিকাল থেকেই বই পুস্তকে দুর্গা বানানটা হচ্ছে রস্যকার দিয়ে, কিন্তু আমরা বাঙালিরা বই পুস্তকের বাইরে এসে দীর্ঘকার দিয়ে লিখে লিখে জিনিসটাকে নষ্ট করে দিয়েছি। আমরা মনে করি দুর্গা বানানটা বোধহয় দীর্ঘকার দিয়ে, না, দুর্গা বানানটা শুরু থেকেই বই পুস্তকে রস্যকার দিয়ে আছে, কিন্তু আমরা এটা সবসময় ভুল লিখে লিখে আমরা ভুলটাকে সঠিক বলে চালিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে পূজা বানামেও কি রস্যকার হবে? ওরে ভাই, আমি র এর কথা বলতেছি, র র পূজার মধ্যে কি র আছে? ওটাকে দূর আছে। না না, আমি সঠিক বানামটা জিজ্ঞেস না, করতেছি ভাই। পূজা বানানে দীর্ঘকারী হবে পূজা, কিন্তু পুজো তখন রস্যকার হবে কিন্তু। আচ্ছা। পূজা দীর্ঘকার আর পুজো রস্যকার, ঠিক আছে? জি ভাই। দুর্গা বানানটা যেহেতু দূরের কিছু বোঝায় না, এটা রস্যকার হবে। আবার যদি আরেকটা বানান আমরা ভুল লিখি, যেমন হচ্ছে দুর্গ, দুর্গ মানে কি দূরের কিছু বোঝায়? না দুর্গ। ভাইয়া। এটা তো একটা কেল্লা। প্রাসাদ, কেল্লা, অতএব এটা রস্যকার হবে। এই জন্য বলছিলাম দূরের কিছু হলে দীর্ঘকার, দূরের কিছু না হলে রস্যকার। একটা বানান খেয়াল করবেন, এই নিয়মের ব্যতিক্রম, সেটা হচ্ছে দুর্বা। মানে দুর্বা যে ঘাস আছে, দুর্বা ঘাস কিন্তু দীর্ঘকার দিয়েই লিখতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে একদম ব্যতিক্রম। দুর্বা দীর্ঘকার দিয়ে লিখতে হবে, দুর্বা ঘাস। যে ঘাসের উপরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেলে আপনাকে সবসময় সংসার করতে হবে, কিচ্ছু করার নাই। ইউনিভার্সিটি ক্যাম্পাস মানেই হচ্ছে আপনি ঘাসের উপর বসে আড্ডা মারবেন, ঘাসের উপর বসে থাকবেন, ঘাসের উপর বসে কথা বলবেন, সবকিছুই ঘাস। আর যদি সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়, তাহলে ঘাসের ঘও খুঁজে পাবেন না। পাবলিক ইউনিভার্সিটি হলে আপনার ঘাস নিয়েই সবকিছু, প্রাইভেট ইউনিভার্সিটি হলে ঘাসের ঘও নাই। আর পাবলিক ইউনিভার্সিটিতে ঘাসের উপর বসে গল্প করা, আড্ডা মারা, কতটা যে মজা, এটা করলে বুঝবেন, না করলে বুঝবেন না। যদি এখনো আমাদের ঢাকা ইউনিভার্সিটিটা অনেকটাই কেমন যেন ইট পাথরের বিল্ডিং এর মধ্যে আবদ্ধ হয়ে গেছে, ঘাসের ক্যাম্পাস খুব একটা ঢাবিতে নাই। তবে যারা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরা আবার অনেক ভালো একটা পরিবেশ পায়। সায়েন্সের পোলাপান ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা পরিবেশ পায়, ওদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। আর আপনাদের বিজনেস ফ্যাকাল্টি, মাই গড, কি আর বলবো, পুরো আমেরিকান স্টাইলে, বুঝছেন? বিজনেস ফ্যাকাল্টি হচ্ছে পুরো আমেরিকান স্টাইল। ওয়েস্টার্ন কালচার। আপনাদের বিল্ডিংটা অসাধারণ, অসাধারণ বিল্ডিং। আপনাদের সুন্দর ক্যাফে আছে, সমস্যা নাই, ঘাসের উপর বসতে চাইলে বাইরে আছে, প্রবলেম নাই, যার যেটা ভালো লাগে। যাওগা, আমি ভাই আর্টস এর স্টুডেন্ট, বাংলার স্টুডেন্ট, আমার আবার প্রকৃতি ভালো লাগে, তো ঘাস নিয়ে কথা বলতেছিলাম। যাই হোক,
ঘাস ছাড়া তো বাংলা ডিপার্টমেন্ট চলতেই পারবে না। ঘাস নিয়ে কত কবিতা। তাহলে ভাইয়া ঠিক একটা আছে, কবিতা শোনান ঘাস নিয়ে, শুনি আমরা সবাই। না ঘাস নিয়ে অনেক কথা বলেছি, আর ঘাস নিয়ে কোনো কথা না বলবো ভাইয়া শোনাইতে পারেন একটা। হ্যাঁ, বেশি কথা ঘাস নিয়ে বললে পরে সবকিছু ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, ঘাস নিয়ে কথা না বলে। না ভাইয়া ফাঁস করবো না ভাইয়া। অনলাইনে কোনো গল্প চলবে না, গল্প অফলাইনে চলে। অনলাইনে গল্প করা নিষেধ, আমরা তো কারণ ভাইয়া অফলাইনে ক্লাস করতে পারতেছি না, বলেন তো অনলাইনেই আমরা গল্প করি, সমস্যা কি? অনলাইনে গল্প করলে কোথায় কে ওঁত পেতে আছে, কোথায় কে ফাঁদ পেতে আছে বোঝা যায় না। পরে বলবো যে পড়াশোনা করে না, স্কুলের টিচাররা শুধু গল্প করে। ঠিক আছে, এইসব অপবাদ নিতে চাই না ভাই। আমরা পড়াইতেছিলাম, পড়াই ওই যেন ছিলাম, আচ্ছা আমি ঘাসের মধ্যে ছিলাম। এবার দেখুন আর একটা নিয়ম লেখেন, কালী দেবী ষষ্ঠী। ভাইয়া দেখতেছি না। দেখেন, কালী দেবী ষষ্ঠী, দেখেন এই তিনটা শব্দে কিন্তু কি আছে, দীর্ঘইকার আছে না শেষে? কালী দেবী ষষ্ঠী তিনটাতে শেষে দীর্ঘইকার আছে না? জি জি ভাইয়া। আচ্ছা, এখন এই জিনিসগুলোর সাথে যদি এই শব্দটা যুক্ত করেন, কি শব্দ? দাস। কালী দেবী ষষ্ঠীর সাথে দাস যুক্ত করলে এই দীর্ঘইকার গুলো রস্বইকার হয়ে যাবে। তাহলে বলেন তো কালিদাস বানানে কি হবে? রস্বইকার, কালিদাস। দেবীদাস রস্বইকার, রস্বইকার। ষষ্ঠীদাস রস্বইকার। কেবল দাস যুক্ত হলেই তিনটার দীর্ঘইকার রস্বইকার হবে, অন্য কোনো ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। যেমন কালী মন্দির, এখন কি হবে? দীর্ঘিকার। কালী মন্দিরে কালী কিন্তু দীর্ঘইকারই হবে, দেবী মন্দির দীর্ঘইকারই হবে, ষষ্ঠী পূজা দীর্ঘইকারী হবে। শুধু কালী দেবী ষষ্ঠী এই তিনটার সাথে দাস যুক্ত হলে, একমাত্র দাস যুক্ত হলেই রস্বইকার হবে, বাকি সব ক্ষেত্রে দীর্ঘইকারই থাকবে। ওকে, প্রতিযোগী, এরপরে লিখি হচ্ছে মন্ত্রী, এরপরে লিখি হচ্ছে প্রাণী, এরপরে হচ্ছে ভিখারি। দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষেই দীর্ঘইকার আছে। এখন যদি আমি এই শব্দগুলোর শেষে নতুন একটা বা দুইটা বর্ণ বা কোনো শব্দ যোগ করি, আবার বলছি এই শব্দগুলোর প্রত্যেকটা শব্দের শেষেই দীর্ঘইকার আছে। এই শব্দগুলোর শেষে এখন যদি কোনো বর্ণ বা শব্দ যোগ করি তাহলে কি দীর্ঘইকার থাকবে না রস্বইকার? ভাইয়া রস্বইকার হয়ে যাবে, রস্বইকার হবে। নিয়মটা কি আশা করি বুঝে ফেলেছেন? মানে ভাই যে প্রতিযোগিতায় তখন কি রস্বইকার হবে? রস্বইকার হবে, হ্যাঁ রস্বইকার হবে। মন্ত্রী পরিষদ রস্বইকার হবে, মন্ত্রী যোগ পরিষদ মন্ত্রী পরিষদ রস্বইকার হবে। প্রাণী যোগ বিদ্যা, প্রাণী যোগ বিদ্যা, প্রাণী বিদ্যা, তখন প্রাণীতে রস্বইকার হয়ে যাবে। ভিখারি যোগ নি, ভিখারিণী, তখন রিতে রস্বইকার হয়ে যাবে। এইটার সাথে আবার ওই কালী দেবী ষষ্ঠী মিলাবেন না। কালী দেবী ষষ্ঠী রস্বইকার কখন হবে? যখন শুধু দাস যুক্ত হবে, বাকি সব ক্ষেত্রে দীর্ঘইকারই থাকবে। কিন্তু এই টাইপের যে অন্যান্য শব্দগুলো আছে, যে শব্দের শেষে দীর্ঘইকার থাকলে ওই শব্দের শেষে আবার বর্ণ বা শব্দ যোগ করলে দীর্ঘইকার রস্বইকার হয়ে যাবে। বলেন তো যোগিনী বানানটা ঠিক না ভুল? যোগিনী ভুল ভাইয়া, গয় রস্বইকার হবে, এখানে গয় রস্বইকার হবে। অভাগিনী ভুল না ঠিক?
ভুল ভাইয়া, এখানেও গয় রসিকারই হবে। এই হচ্ছে বিষয়। বানানটাকে ভুল না ঠিক? ইতোপূর্বে, ইতোপূর্বে ভুল না ঠিক? হ্যাঁ, বিসর্গ হবে না? ত এর পরে বিসর্গ হবে না? ঠিক আছে তো নাকি? ঠিক নেই, এখানে বিসর্গ হবে। এখন বিষয়টা হচ্ছে একটা শব্দের মাঝখানে কখন বিসর্গ হয়। আচ্ছা দেখেন তো, এখানে এই শব্দের দুইটা অংশ আছে না, ইতো আর একটা পূর্বে। মন আর হচ্ছে কষ্ট, এটা একটা শব্দ আমরা জানি, দুইটা অংশ না, মন একটা অংশ, কষ্ট একটা অংশ। আর একটা উদাহরণ দিই, যেমন দেখেন শির, শির মানে কি? মাথা। পীড়া মানে কি? যন্ত্রণা। এই যে অংশগুলো খেয়াল করবেন। এরপরে আরেকটা দেখাই, প্রাত মানে হচ্ছে ভোরবেলা, সকালবেলা। কাল মানে হলো সময়। এই যে যখনই দেখবেন যে একটা শব্দের দুইটা অংশ আছে, মানে দুইটারই কি অর্থ আছে, তখন শব্দের মাঝে বিসর্গ হবে। তো সেটা কোন সময়? যখন দেখবেন যে ক, প, তালব্য শ বা দন্ত স আছে, ক, প, শ। আবার দেখুন আরেকটা দিই, নি মানে হচ্ছে কি? নাই। আর শর্ত মানে তো বুঝেনি, কন্ডিশন। খেয়াল করেন এখানে প্রত্যেকটা শব্দের কিন্তু দুইটা অংশেরই অর্থ আছে, আছে না নাই? আছে ভাইয়া, আছে। এই যে প্রত্যেকটা শব্দেই দুইটা অংশেরই অর্থ আছে। যখন এরকম দুই অংশওয়ালা একটা শব্দ থাকবে, যে শব্দটার দুই অংশেরই অর্থ আছে, তখন আপনি দেখবেন যে পরের অংশে ক, প, শ, স এই চারটার একটা আছে কিনা দেখেন তো, আছে না? এই যে প, হ্যাঁ আছে ভাইয়া। ক, প, ক, শ। আর একটা দিই, সেটা হচ্ছে স দিয়ে দিব। যেমন কি দিব? যেমন দেখেন সদ্য স্নাত। সদ্য মানে এই মুহূর্তে, স্নাত মানে তো হচ্ছে এটা গোসল করা বোঝায়, সদ্য স্নাত, বা কোনো কিছু শেষ করা হয়েছে এরকম। এখন দেখেন এই শব্দগুলোর মাঝখানে বিসর্গ না দিলে বানানগুলো ভুল হবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় বিসর্গ। এখন আমি বুঝাইতে চাচ্ছি যে শব্দের মাঝে কখন বিসর্গ হবে, যখন পরবর্তী অংশের শুরুতে ক, প, শ, স থাকবে। এক কথায় বলে রাখতে পারেন, ক, প, শ এর পূর্বে শব্দের মাঝে বিসর্গ হবে। শব্দের মাঝে ক, প, শ, স এই চারটা বর্ণের পূর্বে বিসর্গ হবে। এই শব্দের মাঝে কখন বিসর্গ হবে? ক, প, শ থাকলে। আচ্ছা এই বানানটা কি ভুল না ঠিক দেখি তো, আমাকে বলেন এই বানানটা কি ভুল না ঠিক? সদ্যজাত হ্যাঁ, ভুল। ভুল ভাইয়া কারণ এই শব্দে বিসর্গ হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে পরবর্তী অংশে ক, প, শ, স চারটা বর্ণের একটাও নেই। নেই। সুতরাং এখানে বিসর্গ হবে না। এখানে কি হবে তাহলে? উকার হবে, সদ্যজাত। তাহলে সদ্য স্নাত কেন হয়েছিল বিসর্গ? কারণ দেখেন এখানে স আছে, সদ্য স্নাত, এখানে দন্ত স আছে, এই জন্য হয়েছিল। বিষয়টাকে বুঝছেন? বলেন তো, অন্তঃসত্ত্বা শব্দের মাঝখানে বিসর্গ হবে নাকি হবে না? হবে ভাইয়া, হবে। 100% হবে, কারণ এখানে স আছে। এই হচ্ছে শব্দের মাঝে বিসর্গ হওয়ার ব্যাপারটা। কিন্তু আমরা যদি এখন এই বানানটা লিখি ইতোমধ্যে, বানানটা কি ঠিক আছে? ইতোমধ্যে ভুল ভাইয়া। এখানে কি বিসর্গ হওয়ার কোনো চান্স আছে? নাই। না ভাইয়া। এই জন্য এখানে ওকার হয় ইতোমধ্যে। আর এই যে শব্দগুলোর মাঝখানে বিসর্গ হয়, এগুলো সন্ধি বিচ্ছেদ কি বলেন?
কিচ্ছুই না, জাস্ট মাঝখানে যোগ চিহ্ন দেওয়া। যে শব্দগুলোর মাঝখানে এরকম বিসর্গ থাকে সেগুলোর সন্ধি বিচ্ছেদ খুব সহজ। কিরকম? জাস্ট মাঝখানে একটা যোগ চিহ্ন দিবেন, আর কিছুই না। জি ভাই, এগুলো কোনো পরিবর্তন হয় না? কোনো পরিবর্তন হয় না। ভাই সন্ধিতে আপনি নোট করে দিছিলেন ওই যে প্রাতঃকাল, তারপর মনোকষ্ট, এগুলা। আচ্ছা, বলেছিলাম তাই না? জি বলছিলেন। আর একটা জিনিস শেখাইতে হবে, যেমন দেখুন বুঝবেন কিনা বলবো। তা ত জ ফলা, তা ত জ ফলা, এই তিনটা জিনিস কোন শব্দের শেষে থাকে দেখেন তো। নীরব অ্যাডজেক্টিভ নাকি নাউন? নীরব, কোয়াইট, ভাইয়া নাউন। অ্যাডজেক্টিভ। নাউন। নীরব কি নাউন? না ভাইয়া, নীরবতা না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। নীরব মানে তো শান্ত বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ। নীরবতা অ্যাডজেক্টিভ না ভাইয়া? নীরবতা এখন এটা নাউন হয়ে গেছে। তবে এইটা পরীক্ষা আসবে, এটা না জানলেও চলবে। পরীক্ষা যেটা সেটা একটু খেয়াল করে। সৌজন্য, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? এটা নাউন। তা ত জ ফলা, এই তিনটার যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে নাউন। কি বললাম? তা, তয়, ব আর হচ্ছে জ ফলা, এই তিনটা বর্ণের যে কোনো একটা থাকলে সেটা কি হয়? নাউন হয়। অতএব সৌজন্য শব্দটা কি? নাউন। ঠিক আছে? জি ভাইয়া। নাউনের শেষে কখনোই তা যুক্ত করা যায় না, তার মানে সৌজন্যতা বানানটা কি? ভুল। নাউনের এই ত, তা, ত, জ ফলা থাকলে সেটা হচ্ছে নাউন, তাই না? নাউন। জি ভাইয়া। তা, ত, জ ফলা থাকলে সেটা হচ্ছে নাউন। আর নাউনের শেষে তা যুক্ত করলে সেই বানানটা কি হবে? ভুল হবে। পরীক্ষায় যেটা আসতে পারে ওটা দেখে বলেন তো এই বানানটা কি নাউন কিনা? জি ভাই, নাউন। কারণ জ ফলা আছে, তা, ত, জ ফলা থাকলে বানানটা নাউন। তাহলে নাউনের শেষে মনে করেন তা আছে, বানানটা কি ভুল না ঠিক? দারিদ্রতা বানানটা ভুল, কারণ দারিদ্র হচ্ছে নাউন, আর নাউনের শেষে তা থাকলে সেই বানানটা কি হবে? ভুল বলেই গণ্য হবে। এই দুটো উদাহরণটা খেয়াল রাখবেন, সৌজন্যতা আর দারিদ্রতা বানান দুটো ভুল, পরীক্ষা আসার মতো দুটো শব্দ। এরকম অনেক কিছুই আছে, তো আপনাদের জন্য দুটো হলেই যথেষ্ট। সৌজন্যতা, দারিদ্রতা বানান দুটা কি ভুল না ঠিক? তাহলে ভাইয়া জফলা ভুল বাদে ভাইয়া। যদি আমি তয় আকার দিই তাহলে কি সেটা ঠিক হবে? জফলা বাদ দিয়ে শুধু তা দিবেন? হ্যাঁ। জফলা বাদ দিয়ে শুধু তা দিলে সেক্ষেত্রে আবার সমস্যা আছে, শুরুতে কিছু চেঞ্জ করতে হবে। দেখেন, আপনি ভাবতেছেন যে সৌজন্য, জফলা বাদ দিলাম শুধু তা দিলাম, হবে না। সেক্ষেত্রে আপনাকে সামনেও চেঞ্জ করতে হবে, তখন আপনাকে লিখতে হবে সুজনতা। কিন্তু দারিদ্রতা বানানে আসলে বানানটা কি হয় ভাইয়া? দারিদ্রতা তো ওয়ার্ড আছে। দেখেন, দারিদ্র হচ্ছে নাউন, আর আমি কি বলেছিলাম? নাউনের সাথে তা যুক্ত করলে বানানটা ভুল হবে। আর দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে তা যুক্ত করলে বানান ভুল হয় না। নাউনের সাথে তা যুক্ত করলে বানান ভুল হবে, অ্যাডজেক্টিভের সাথে তা যুক্ত করলে বানান ভুল হয় না। এটা অ্যাডজেক্টিভের সাথে, দরিদ্রতা হবে। হ্যাঁ, এটা দরিদ্রতা হবে। আপনি তা যুক্ত করলে হবে দরিদ্রতা, আর তা যুক্ত না করলে লিখতে হবে দারিদ্র। দুইটা বানানই রাইট। দরিদ্রর সাথে তা হবে, দারিদ্র তা হবে না। এখানে যে যে সৌজন্য বললেন না,
মানে এরপরে তো তা যোগ করা যাবে না, তাই না ভাইয়া? মানে তা বাদে অন্য কিছু যোগ করা যাবে না? অন্য কিছু, সেটাই তো জব হলো, আর তো কিছু করা যাবে না এখানে। আচ্ছা ভাই, ওই যে সৌজন্য। সৌজন্যহীন বলেন অনেকে, এরকম কি হয়? সৌজন্য না, হীন তো সমস্যা নাই, আমি তো আচ্ছা। বলছি তা যুক্ত করা যাবে না শুধু। হীন তো প্রবলেম নাই, সৌজন্যহীন তো সমস্যা নাই, এটা চলবে, তা যুক্ত করা যাবে না। দুটা বানান একটু মাথায় রাখবেন, একটা হচ্ছে দারিদ্রতা বানানটা ভুল, সৌজন্যতা বানানটা ভুল। তাহলে সঠিক রূপ কি? সৌজন্য অথবা দারিদ্র অথবা দরিদ্রতা। দরিদ্রতা ঠিক, দারিদ্র ঠিক, সৌজন্য ঠিক। তাহলে দারিদ্রতা ভুল, সৌজন্যতা ভুল। হয় খুদ পিপাসা বানানটা ভুল না ঠিক? খুদ পিপাসা ভুল। ভুল, কি হবে এখানে? স্যার এখানে দয়ের পরিবর্তে খণ্ডত্ব হবে। খণ্ডত্ব হবে। আগে যে কথা বলেছিলাম এখনো সেই কথাই, যে ক প শ এই তিনটা বর্ণের পূর্বে সবসময় খণ্ডত্ব হবে। ক প শ এর পূর্বে কখনই দ বা ধ হয় না, কখনই দ হয় না। যেমন দেখেন, আপনি যদি লেখেন এভাবে যে হৃদকম্প, বানানটা কিন্তু ভুল হবে, কারণ ক আছে। ক এর পূর্বে, শ এর পূর্বে বা ক এর পূর্বে, ক প শ এর পূর্বে দ অথবা ধ হবে না, খণ্ডত্ব হবে। তাহলে বললেন দুই বানানটা কি ঠিক? তৎসম ভুল, কি হবে? খণ্ডত্ব হবে। ক প শ এর পূর্বে দ অথবা ধ লেখা যাবে না, কি লিখতে হবে? খণ্ডত্ব লিখতে হবে। তো সেক্ষেত্রে এই বানানটা পরীক্ষায় আসার মতো, খুদ পিপাসা। বাকি দুটা লাগবে না, খুদ পিপাসা পরীক্ষা আসার মতো। ক প শ এর পূর্বে কখনোই দ বা ধ হয় না, খণ্ডত্ব হয়। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে নত শত বিধানের মধ্যে। নত শত বিধান তো আপনারা পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। নত বিধান বলতে কোন নয়ের ব্যবহারকে বোঝায়? নত বিধান বলতে মূর্ধন্য নয়ের ব্যবহারকে বোঝায়। কোন শব্দে? মূর্ধন্য নয়ের তৎসম শব্দে। তার মানে নত বিধানের সংজ্ঞা কি? তৎসম শব্দে মূর্ধন্য নয়ের ব্যবহারকে নত বিধান বলে। যা নত বিধান তাই শতবিধান। তাহলে শতবিধানের সংজ্ঞাও একই হবে, তৎসম শব্দে মূর্ধন্য শ এর ব্যবহারকে শতবিধান বলে। যেখানে 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 মূর্ধন্য ন হবে সেখানে সেখানে মূর্ধন্য শ হবে, সেম নিয়ম। যেমন দেখেন, আপনারা জানেন যে রি র শ এর পরে কি হয়? মূর্ধন্য ন হয়। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে রি র এর পরে মূর্ধন্য শ হয়? যেখানে যেখানে মূর্ধন্য ন হয় সেইখানে সেইখানেই মূর্ধন্য শ হয়। বিষয়টা কি বুঝছেন? না ভাইয়া বুঝিনি, আবার একটু বলেন তো। রি এর পরে কি হয়? মূর্ধন্য ন হয়। তাহলে রি এর পর যদি আপনি কোনো শ লিখতে চান তাহলে কোন শ লিখতে হবে আপনাকে? অবশ্যই মূর্ধন্য শ লিখতে হবে। আবার দেখেন, র এর পরে কি হয়? মূর্ধন্য ন হয়। এবার আপনি র এর পরে একটা শ লিখতে চাচ্ছেন, তাহলে কোন শ লিখতে হবে আপনাকে? মূর্ধন্য শ। মূর্ধন্য শ লিখতে হবে। র এর পরে ন হয়, তার মানে র এর পরে মূর্ধন্য শ হবে। রি এর পরে মূর্ধন্য ন হয়, তার মানে রি এর পরে মূর্ধন্য শ হবে। মূর্ধন্য শ এর পরে মূর্ধন্য ন হয়, কিন্তু মূর্ধন্য শ এর পরে তার মূর্ধন্য শ হয় না, এটা তো বোঝাই যাচ্ছে।
এই জন্য বললাম রি র স এর পরে মূর্ধন্য ন হয়, তার মানে হচ্ছে রি র এর পরে মূর্ধন্য স হবে। যেখানে মূর্ধন্য ন হবে সেখানেই মূর্ধন্য স হবে, সেম নিয়ম। আবার দেখেন আরেকটা নিয়ম আছে, ট ঠ ড ঢ এর সাথে কোন ন যুক্ত হয় বলেন তো? মূর্ধন্য। যেমন ভণ্ড, ঘন্টা, লুণ্ঠন। এখন আপনাকে যদি বলি ট ঠ ড ঢ এর সাথে মূর্ধন্য ন যুক্ত হয়, তাহলে ট ঠ ড ঢ এর সাথে কোন স যুক্ত হবে? মূর্ধন্য স। অবশ্যই মূর্ধন্য স। কারণ যেমন দৃষ্টি, বৃষ্টি, সৃষ্টি, উষ্ঠ, দুষ্ট, নষ্ট, যেখানে যেখানে মূর্ধন্য ন হবে সেখানে সেখানেই মূর্ধন্য স হবে। একটার সাথে আর একটা নিয়ম বোনাস। ওকে, এবার আরেকটা রুলস, রি অথবা র এর পরে বলেন তো ক বর্গে কয়টা বর্ণ আছে? ক বর্গে কয়টা বর্ণ? 5টা না? 5টা। জি ভাইয়া 5টা। ক খ উ। প বর্গে কয়টা আছে? প প প ভ, এখানে 5টা, হ এবং অন্তস্থ। তাহলে এখানে কয়টা বর্ণ আছে বলেন তো? 12টা বর্ণ, তাই না? জি ভাইয়া। এখানে 12টা বর্ণ আছে, অর্থাৎ রি অথবা র এর পরে দেখবেন যে রি অথবা র এর একটা আছে কিনা। রি অথবা র এর পরে এই 12টা বর্ণের একটা অথবা 2টা থাকলেই মূর্ধন্য ন হবে সেখানে। যেমন দেখেন ছোট্ট একটা উদাহরণ, কৃপণ শব্দে কেন মূর্ধন্য ন হবে বলেন? প আছে। রি অথবা র এর একটা আছে না? রিও যা রিকারও তাই, হ্যাঁ, তার মানে রি আছে। এবার দেখেন 12টার মধ্যে একটা অথবা 2টা আছে কিনা? আছে, অতএব এখানে মূর্ধন্য ন হবে। এবার বড় উদাহরণে যাই, রামায়ণ শব্দে কোন ন হবে? রামায়ণ। মূর্ধন্য। এই যে র আছে, এবার র এর পরে দেখেন 12টার মধ্যে কয়টা আছে? 2টা আছে, ম অন্তস্থ অ, অতএব এখানে মূর্ধন্য ন হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় মূর্ধন্য ন হয় না বলেন? কোথায় কোথায় মূর্ধন্য ন হয় না? বিদেশি শব্দে হয় না, সমাসবদ্ধ শব্দে হয় না, ক্রিয়াপদে হয় না। এখানে লেখা আছে, এগুলো লিখতে হবে না খাতায়, কষ্ট করে, এগুলো এখানেই আছে দেখেন। বাচ্চারা চিল্লাও না। এই যেখানে আছে যে মূর্ধন্য ন হবে না যেখানে, তাহলে মূর্ধন্য ন কোথায় হয় না? দেখেন প্রথমে লেখা আছে ত বর্গ যুক্ত, ত থ দ ধ এর সাথে মূর্ধন্য ন হয় না কেন বলেন তো? ত থ দ ধ এর সাথে মূর্ধন্য ন হয় না কেন বলেন? রাইট, কারণ ত থ দ ধ এই 4টার ঘরে কিন্তু একটা ন আছে, আছে না? আছে, দন্ত ন আছে, মানে হিজ হিজ হুজ হুজ, যার যার তার তার। এই যে ট ঠ ড ঢ এর সাথে মূর্ধন্য ন হয় কেন? কারণ মূর্ধন্য ন হচ্ছে ট ঠ ড ঢ এর লাইনে আছে। তো নিজের যদি থাকে তাহলে কে কোনের দিকে হাত বাড়ায় বলেন তো? কখনোই বাড়ায় না। এই জন্য ট ঠ ড ঢ এর লাইনে ন একটা আছে, যার কারণে সে দন্ত নকে নেয় না। আবার ত থ দ ধ এর লাইনে একটা ন আছে, যার কারণে সে মূর্ধন্য নকে কাছে টানে না। নিজের থাকলে অন্যের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই হচ্ছে বিষয়, হিজিজ হুজুজ।
তাহলে মূর্ধন্য ন হয় না কোথায়? ত বর্গে, বিদেশি শব্দে, ক্রিয়াপদে আর সমাসবদ্ধ শব্দে। এখানে লেখা আছে ত বর্গে, বিদেশি শব্দে, ক্রিয়াপদে, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন হয় না। আপনাদেরকে হচ্ছে কষ্ট করে যে জিনিসটা মুখস্থ করতে হবে, না করলেও চলবে, সেটা হচ্ছে এই জিনিসগুলো। কি লেখা আছে দেখেন তো, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়, এটা মুখস্থ না করলেও আপনি পারবেন। কখন পারবেন? যখন আপনি নিয়মগুলো জানবেন। এবার আমরা নিয়মগুলো আবার রিভিউ করতেছি যে কোথায় কোথায় মূর্ধন্য ন হয়। দেখেন, রি র স এর পরে মূর্ধন্য ন হবে, ট ঠ ড ঢ এর সাথে মূর্ধন্য ন হবে, রি অথবা র এর পরে ওই 12টা বর্ণের যে কোনো একটা বা দুইটা থাকলে মূর্ধন্য ন হবে। ওকে, তার মানে নিয়ম হচ্ছে এইগুলো। এখন যখনই দেখবেন যে একটা উদাহরণ আপনার এই 3টে নিয়মের বাইরে চলে গেছে, তার মানে ওই শব্দটাই হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ন এর ব্যবহার। সো এইগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। একটু খেয়াল করে দেখেন, এখানে যে উদাহরণগুলো আছে, একটা উদাহরণেও নিয়ম অনুসারে মূর্ধন্য ন হয় নাই। তো আপনাকে প্রশ্ন করা হবে নিচের কোন শব্দটি নত বিধানের বাইরে গিয়েছে, অথবা নিত্য মূর্ধন্য ন হয়েছে, অথবা স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে। নত বিধানের বাইরে নিত্য মূর্ধন্য ন, স্বভাবতই মূর্ধন্য ন, একই কথা। তা আপনি এটা কিভাবে বুঝবেন? দেখবেন যে 3টা নিয়মের বাইরে যেটা মূর্ধন্য ন হয়েছে ওটাই অ্যান্সার করবেন। সো এটা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। এবার আমি আপনাকে কয়টা শব্দ দিচ্ছি পরীক্ষার। নিয়মটা একবার বোর্ডে লিখে বোঝানো যাবে? কোনগুলো? নত্যবিধান, সত্যবিধানের যে 3টা নিয়ম ছিল, ওই নিয়মটা আরেকবার বোর্ডে লিখে বোঝাবেন? আবার বলবো? হ্যাঁ, এবার আরেকবার রিপিট করলে ভালো হয়। এতক্ষণ শুনতে পাননি? নেট একটু প্রবলেম ছিল। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম, রি, র এবং স, এই 3টা জিনিসের পরে সরাসরি কোন ন বসবে? মূর্ধন্য। যেমন দেখেন, ঋণ, রি এর পরে মূর্ধন্য ন। আবার হচ্ছে রণ, রণের পরে মূর্ধন্য ন। আবার যেমন দেখেন ভাষণ, ভাষণের পরে মূর্ধন্য, স এর পরে মূর্ধন্য ন। তাহলে একটা নিয়ম হচ্ছে রি, র অথবা স এর পরে মূর্ধন্য ন হয়। ওকে, আর একটা বলছিলাম ট, ঠ, ড, ঢ, এই 4টা বর্ণের সঙ্গে মূর্ধন্য ন হয়। যেমন ঘন্টা, ভণ্ড, লুণ্ঠন। ট, ঠ, ড, ঢ, এই 4টা বর্ণের সাথে মূর্ধন্য ন হয়। আর একটা যেটা বলেছিলাম, কি বলেছিলাম বলেন তো? রি অথবা র, এই দুইটার যে কোনো একটা বর্ণের পরে ক, খ, গ, ঘ, ম, প, ফ, ব, ভ, ম, হ অন্তুস্থ। এখানে কয়টা বর্ণ আছে? 12টা। 12টা বর্ণ আছে এখানে। জি ভাই। অর্থাৎ ক বর্গের 5টা, প বর্গের 5টা। রি অথবা র এর পরে এই 12টার একটা অথবা দুইটা বর্ণ থাকলে সেখানে মূর্ধন্য ন হয়। তাহলে এই উদাহরণটা দেখেন তো, উত্তরায়ণ শব্দ, এখানে কোন ন হবে? উত্তরায়ণ কোন ন হবে? মূর্ধন্য। রি অথবা র এর একটা আছে না? এই যে আছে। এরপর দেখবেন যে এই 12টার মধ্যে একটা বা দুইটা আছে কিনা, তা আছে, অথবা এখানে মূর্ধন্য। এই ছিল হচ্ছে বিষয়। তো এই 3টা নিয়মের বাইরে গিয়ে যেখানে মূর্ধন্য ন হবে, তার মানে ওটাই হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ন। থ্যাংক ইউ। দরকার নেই। আর আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি যেগুলোতে মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু বিদেশি শব্দ তাই হয় নাই।
এগুলো কাজে লাগবে পরীক্ষায়। প্রথমটা হচ্ছে তরুণ। তরুণে কিন্তু নিয়ম অনুসারে মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু দন্তন্য হয়েছে, কারণ এটা বিদেশি শব্দ। বিদেশি শব্দে মূর্ধন্য ন হয় না। আর এমন কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি দেখাচ্ছি। এরপরে ধরন। ধরনেও কিন্তু র এর পরে মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু হয় নাই, এটাও বিদেশি শব্দ। পরগনা শব্দ মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু হয় নাই, কারণ এটা বিদেশি শব্দ। আরেকটা উদাহরণ দেখেন, পরিবহন। পরিবহনে মূর্ধন্য ন হওয়ার কথা নিয়ম অনুযায়ী, কিন্তু হচ্ছে না। এরপরে দেখি নির্নিমেষ। তরুণ, ধরন, পরগনা, পরিবহন, নির্নিমেষ। আরেকটা বিষয় খেয়াল করি, পুরনো মানে হচ্ছে পুরাতন, ওল্ড মানে পুরাতন হয়ে গেছে, পুরাতন। এই পুরনো বা পুরাতনে দন্তন্য হয়, কিন্তু হিন্দু ধর্মীয় যে গ্রন্থটা, হিন্দু ধর্ম একটা গ্রন্থ আছে না পুরাণ, এই পুরাণে কিন্তু মূর্ধন্য ন হবে। ধর্মীয় গ্রন্থ পুরাণ, যেটা হিন্দু ধর্মীয় গ্রন্থ যে পুরাণ, এখানে মূর্ধন্য ন হবে, ঠিক আছে, কিন্তু এখানে নিয়ম অনুসারে মূর্ধন্য ন হয়েছে, ওই রয়ের পরে মূর্ধন্য ন, ঠিক আছে। কিন্তু এই যে পুরনো মানে পুরাতন, যেটা পুরনো, এটাই কিন্তু দন্তন্য হবে। সো এই বানানগুলো একটু খেয়াল করবেন। এবার আসি শতবিধানের মধ্যে। শতবিধান নিয়ম নতুন করে আর কি পড়বো বলেন, যেটা বললাম রি রয়ের পরে মূর্ধন্য ন হয়, তার মানে রি রয়ের পরে মূর্ধন্য স হয়। ডট হ ডট হ এর সাথে মূর্ধন্য ন হয়, তার মানে ডট হ ডট হ এর সাথে যখন স যুক্ত হবে, তখন কোন স দিতে হবে? মূর্ধন্য সই দিতে হবে। একটা নতুন নিয়ম আছে, খেয়াল করে। স্বরে অ এবং স্বরে আ ছাড়া, স্বরে অ এবং স্বরে আ ছাড়া বাকি 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। লিখে না নিয়মটা। কি বলছিলাম? স্বরে অ এবং স্বরে আ ছাড়া বাকি 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। এটা হচ্ছে নিয়ম। নিয়মটা কি? স্বরে অ এবং স্বরে আ, এই দুইটা বর্ণ ছাড়া বাকি 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। আবার বলছি, স্বরে অ এবং স্বরে আ ছাড়া বাকি 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। জি ভাইয়া লিখছি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো আষাঢ় শব্দটা কি নিয়ম অনুসারে মূর্ধন্য স হয়েছে, নাকি স্বভাবতই মূর্ধন্য স হয়েছে? স্বভাবতই ভাই। এটা নিয়মের বাইরে গেছে। নিয়মের ভিতরে তো আয়ের পরে মূর্ধন্য স হয় না, তার মানে এটা স্বভাবতই বা নিত্য মূর্ধন্য স। এবার আসুন আমরা টেস্টে যাব, কিরকম বুঝছেন দেখেন। আর ওই যে কোনখানে কোনখানে মূর্ধন্য স হবে না, যেখানে যেখানে মূর্ধন্য ন হয় না, ওখানে ওখানে মূর্ধন্য স হবে না। যেমন ক্রিয়াপদে হবে না, বিদেশি শব্দে হবে না। আর একটা জায়গায় হবে না, সেটা হচ্ছে এইখানে সাত প্রত্যয়, যেমন ধূলিসাৎ, ভূমিসাৎ, অগ্নিসাৎ, এই সাত প্রত্যয়ে দন্ত স হয়, মূর্ধন্য স হয় না। তাহলে বলেন তো এই 2 নম্বর কোশ্চেনটা দেখেন, কি আনসার হবে? আনসার দেখেই বলেন, সমস্যা নাই, তবে বুঝতে হবে কোনটি নিত্য মূর্ধন্য নবাচক শব্দ, মানে নিয়মের বাইরে আছে কোনটা? ভাইয়া অর্পণ। অর্পণ। দেখেন রওজা রেফও কিন্তু তাই, র রেফ র ফলা একই জিনিস, কিন্তু র রেফ র ফলা একই জিনিস। আমরা কিন্তু বলেছিলাম র এর পরে ওই 12টা বর্ণের একটা বা দুইটা থাকলে মূর্ধন্য ন হয়।
তার মানে কি এখানে র অথবা রেফ একই জিনিস, ওখানে প আছে 12টার মধ্যে একটা, তার মানে একটা নিয়মের মধ্যেই আছে। দেখেন নিয়মের বাইরে কোনটা? পূর্ণ, রাইট। এখানে আনসার হচ্ছে পূর্ণ। দেখেন পূর্ণ কোন নিয়মের মধ্যেই পড়ে না, রি র স এর পরেও নাই, ট ঠ ড ঢ এর সাথেও নাই, আবার রি র এর পরে ওই 12টা বর্ণের একটা দুটা থাকলে মূর্ধন্য ন হয় সেটাও নাই। তিনটা নিয়মের কোনোটাই এখানে নাই, অতএব এটাই হচ্ছে নিত্য মূর্ধন্য শব্দ। 3 নম্বর দেখেন, নত বিধি অনুসারে কোন বানানটা ভুল? এখানে আগেই বলে দিচ্ছে আনসার কিন্তু ভুল দেওয়া আছে, কিন্তু আপনি বলেন যে এখানে কি আছে। নত বিধি অনুসারে কোন বানানটা ভুল? পরগনা। হ্যাঁ পরগনা ভুল, পরগনা ভুল। পরগনায় দন্তন্য হওয়ার কথা, কিন্তু মূর্ধন্য ন দেওয়া আছে। বাকি তিনটা বানান ঠিক আছে, পরগনা বানানটা ভুল। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, একটু চিন্তা করলেই পারবেন এখানে কি বলছে। কোন শব্দটি শত বিধানের নিয়মের বাইরে, মানে হচ্ছে নিত্য মূর্ধন্য স অথবা স্বভাবতই মূর্ধন্য স, নিয়মের বাইরে গেছে কোনটা? এখানেও আনসার ভুল দেওয়া আছে, কোনটা বলেন? ভাষা। ভাষা হবে, ভাষা। বিষয় না তো, বিষয় তো ঠিকই আছে। ভাষা, ভাষার স্বরে আয়ের পরে মূর্ধন্য স আছে, স্বরে আয়ের পরে কি মূর্ধন্য স হওয়ার কথা? আচ্ছা কিন্তু এখানে তো ভ ছিল, এখন এভাবে ভাগ করব কোনটা? ভাষায় তো ভ আছে। ভ তো আপনাকে দেখতে বলছেন, আমি এখানে স্বরবর্ণ দেখতে বলছিলাম, যে স্বরে অ এবং স্বরে আয়ের পরে মূর্ধন্য স হয় না, কিন্তু এখানে ভাই হয়েছে। এখানে কি উচ্চারণের দিক থেকে বুঝতে হবে যে ভাষা স্বরে আছে। এইটা যে স্বরে আ, এটা আপনার উচ্চারণ দেখাই যাচ্ছে এটা স্বরে আ, স্বরে আও যা আকারও তো তাই নাকি? স্বরে আ আকার, জি ভাইয়া হ্রস্ব ই হ্রস্ব ইকার, দীর্ঘ ই দীর্ঘ ইকার, হ্রস্ব উ হ্রস্ব উকার, দীর্ঘ উ দীর্ঘ উকার, একই তো জিনিস। জি একটা ভাইয়া। পূর্ণ রূপ আর একটা সংক্ষিপ্ত রূপ। জি ভাইয়া। এখন সবসময় যে একদম স্বরে আই লেখা থাকবে এরকম না, কিন্তু মানে সংক্ষিপ্ত রূপ থাকলেও হবে, পূর্ণ রূপ থাকলেও হবে। তো সেক্ষেত্রে বলছিলাম স্বরে অ এবং স্বরে আয়ের পরে মূর্ধন্য স হয় না, কিন্তু এখানে তো হইছে, তার মানে এটাই নিয়মের বাইরে চলে গেছে। বুঝছেন কি? জি ভাইয়া বুঝছি ভাইয়া। 5 নাম্বারটা বলেন কি হবে? মানে 4 নম্বরের আনসার হচ্ছে সি, ইয়ে হবে না, ভাষা হবে আনসার। 5 নম্বরের আনসার সি হবে। 5 নম্বরে নত বিধানের নিচের বানান অশুদ্ধ বানান, অশুদ্ধ পুরনো, এটা আনসার ঠিক, এটা আনসার ঠিকই দেওয়া আছে। বলেন তো 7 নম্বরে কি হবে? প্রশ্নটা বুঝছেন কিনা দেখেন। সাধিত স্ববিশিষ্ট নয় এমন শব্দ, সাধিত স নয়, অর্থাৎ এখানে মৌলিক শব্দে মূর্ধন্য স আছে, কোনটা? এখানে মৌলিক শব্দে মূর্ধন্য স আছে কোনটায়? এখানে 3টা শব্দ আছে সাধিত শব্দ, একটা শব্দ আছে মৌলিক শব্দ। প্রশ্নে বলা হচ্ছে মৌলিক শব্দটা কোনটা? দৃষ্টি না ভাইয়া? না, দৃষ্টি মৌলিক শব্দ না, দৃষ্টি ভাঙা যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে সাধিত স্ববিশিষ্ট নয় এমন শব্দ, না দৃষ্টি হবে না, মৌসিকই হবে। দৃষ্টি ভাঙা যায় মানে ভাঙা যায় না এমন শব্দ, দৃশ যোগ তি, দৃষ্টি ভাঙা যায়। অভিযোগ শেখ, সুসুযোগ সম, সুযোগ সম, সুষম। এখানে আনসার হচ্ছে মৌসিক, দৃষ্টি ভাঙা যায়। যদি আমরা দৃষ্টিকে আনসার করি, মানে এখানে যেটা দেওয়া আছে দৃষ্টিকে আনসার করলে, তাহলে অভিষেক সুষম কি দোষ করছে? এখানে আনসার হবে এ, মুশিক। কোশ্চেনটা একটু বুঝিয়ে দিবেন ভাইয়া। এখানে বলা হচ্ছে সাধিত স্ববিশিষ্ট নয় এমন শব্দ, অর্থাৎ মৌলিক শব্দ। শব্দ হচ্ছে 2 প্রকার, আপনাদের পড়ানো হয়েছে বোধহয় 4 নম্বর লেকচারে। একটা হচ্ছে মৌলিক
শব্দ আর হচ্ছে সাধিত শব্দ। এখানে বলছে সাধিত স বিশিষ্ট নয় এমন শব্দ, অর্থাৎ মূর্ধন্য স আছে কিন্তু শব্দটা সাধিত নয়। মৌলিক শব্দ কোনটা? আচ্ছা ভাই, বুঝছি ভাই। মৌলিক শব্দ। দৃষ্টির 4 নম্বরে মূর্ধন্য ষ নিয়ম অনুসারে কিভাবে হয়েছে? কোন শব্দটি শব্দবিধানের নিয়মের বাইরে? দেখেন আমরা নিয়ম বলেছিলাম বিষয়টা নিয়মের মধ্যে কি হবে? তারা খেয়াল করে আচ্ছা, নিয়ম ছিল, বুঝছেন না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা উচ্চারণে যাব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না থাকলে উচ্চারণে ঢুকলাম। উচ্চারণটা কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েটে ছিল, বানানটাও ইন্টারমিডিয়েটে ছিল, সুতরাং উচ্চারণ বানান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। আর উচ্চারণ সব পড়তে হবে না, তো কষ্ট করেও পড়তে হবে না। উচ্চারণের বিষয়টা হচ্ছে আসলে আপনি একটা শব্দকে উচ্চারণ করবেন, রিল্যাক্স, একদম স্লোলি উচ্চারণ করবেন। দেখবেন যে কোথায় আমি কি উচ্চারণ করতেছি সেটাই লিখবেন। যেমন দেখেন, উচ্চারণ করেন, স্লোলি উচ্চারণ করেন, একদম স্লোলি। ও ধা ও, অধ্যাপক এভাবে না, আস্তে আস্তে উচ্চারণ করেন। ও ধাপক, দেখেন আপনি কোথায় কি উচ্চারণ করতেছেন সেটাই লেখেন। ও ধা ও, যা উচ্চারণ করবেন তাই লিখবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। উচ্চারণ অনেক সহজ, কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আমি কি উচ্চারণ করতেছি, এটা দেখবেন। এই শব্দটা বলেন তো, এই শব্দটার উচ্চারণ কি হবে? নিজে নিজে ট্রাই করেন যে কি উচ্চারণ হচ্ছে এটা। ও অনুষ্ঠান, অনুষ্ঠান, তাহলে কি হয়েছে? ও অনুষ্ঠান। এই দুইটা উদাহরণ কি বুঝছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝছি ভাইয়া। বুঝছি। তাহলে আমাকে এটা বলেন যে অনুষ্ঠানের মূল বানানে ছিল মূর্ধন্য ষ, এইখানে আমি উচ্চারণে তালব্য ষ কেন লিখলাম? কেমন করে? মূল শব্দে যে সই থাক না কেন, উচ্চারণে অবশ্যই তালব্য ষ লিখতে হবে। মূল শব্দে যে সই থাক না কেন, তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্ত স, তিনটার যে সই থাক না কেন, উচ্চারণে অবশ্যই তালব্য ষ লিখতে হবে। যেমন দেখেন, বলেন তো সকাল শব্দের উচ্চারণ আপনি কোন স দিয়ে লিখবেন? সকাল শব্দের উচ্চারণ কোন স দিয়ে লিখবেন? তালব্য স, সকাল। তাহলে কি বললাম? যে, আগে বলতে দেন, শব্দের বানানে যে সই থাক না কেন উচ্চারণে অবশ্যই তালব্য স দিয়ে লিখবেন। কিন্তু সয়ের উচ্চারণ যদি ইংরেজি এস এর মতো হয় তখন দন্ত স দিবেন। যেমন দেখেন, ইংরেজি এস অথবা সয়ের মতো উচ্চারণ হয় তখন কি হবে? দন্ত স হবে। দেখেন তো এখানে এটার উচ্চারণ কি হচ্ছে? শ্রম, 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 শ্রম। এস বা সয়ের মতো উচ্চারণ হলে তখন অবশ্যই
দন্ত স হবে, শ্রম। এই হচ্ছে বিষয়। তাহলে যে সই থাক না কেন আমরা উচ্চারণে লিখবো হচ্ছে তালব্য স, কিন্তু শয়ের উচ্চারণ যদি স অথবা এস এর মতো হয় তখন লিখতে হবে উচ্চারণে দন্ত স। বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখ, কারোর কাছে ভেজাল থাকলে বলতে পারেন। না ভাই, ক্লিয়ার ভাই। ওকে, কোথায় যাব? ভাইয়া হস চিহ্ন কখন হবে এটা কিভাবে বুঝবো? যখন আপনি উচ্চারণ লিখতে যাবেন, লিখতে গেলে দেখবেন যে বর্ণের সাথে কোনো স্বরবর্ণ হচ্ছে না ওখানেই হর্ষ চিহ্ন দিবেন। যেমন দেখেন আমি বলছিলাম ও নোস ঠান, দেখেন এখানে স এবং নয়ের সাথে কোনো স্বরবর্ণ কি দেখতে পাচ্ছেন? এখানে স এর সাথে এবং নয়ের সাথে, স এর সাথে নয়ের সাথে কোনো স্বরবর্ণ আছে? না ভাইয়া। নাই, অতএব এখানেই হর্ষ চিহ্ন হবে। যখন উচ্চারণ লিখতে যাবেন তখন স্বরবর্ণ যেখানে নাই সেখানে হর্ষ চিহ্ন দিবেন। মানে ভাইয়া যেখানে স্বরবর্ণ উচ্চারণ হবে না, আবার এইটাতে কাজ করেন না। যেমন দেখেন সকাল, তো স এর সাথেও তো কোনো স্বরবর্ণ নাই, তাহলে এখানে হর্ষ চিহ্ন হবে কি? না, এখানে নাই কিন্তু উচ্চারণ করে দেখেন সকাল, যেখানে স্বরবর্ণ উচ্চারণ হবে না সেখানেই হর্ষ চিহ্ন হবে। আপনি খেয়াল করেন তো সকাল উচ্চারণে কি স এর সাথে স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে তো ভাই, অ হচ্ছে না, স হচ্ছে, স অ হচ্ছে। কিন্তু আমরা যখন এইটা লিখতেছিলাম অনুষ, তখন কি স এর সাথে কোনো স্বরবর্ণ উচ্চারণ হচ্ছিল? হচ্ছিল না তো। অনুষ, হচ্ছিল না। অনুষ, থেমে গেছি, উচ্চারণ করি নাই। অনুষ্ঠান, এইখানে উচ্চারণ করতেছি না। যেখানে স্বরবর্ণের উচ্চারণ নাই ওখানেই হর্ষ চিহ্ন হবে। এই যে ল ফলা আর হচ্ছে র ফলার বিষয়টা এক। যখন একটা শব্দে বর্ণের নিচে ল ফলা বা র ফলা থাকবে তখন এই বর্ণটা আগে সিঙ্গেল লিখবেন, এরপরে পুরোটা লিখবেন। কেমন দেখেন, অম্ল শব্দের উচ্চারণ কি দেখেন, অ, যে বর্ণের নিচে ল আছে আগে ওই বর্ণ সিঙ্গেল লিখবেন। অম, যে বর্ণের নিচে ল আছে আগে ওই বর্ণ সিঙ্গেল লিখবো, লিখলাম অম, এরপরে আবার পুরোটা লিখবো, লিখে ওকার হবে অম্ল। তাহলে বলেন তো শুক্ল শব্দের উচ্চারণ কি? শুক্ল, প্রথমে সিঙ্গেল লিখবো শুক্ল, এরপরে পুরোটা লিখবো। বুঝছেন কি? জি ভাইয়া। তাহলে বলেন তো তীব্র কি হবে? তীব্র, তীব্র, আগে ব লিখে ফেলবো ভাইয়া, তারপরে সিঙ্গেল, এরপরে পুরোটা লিখে ওকার, তীব্র। তবে মূল বানানে দীর্ঘ ইকার থাকলে উচ্চারণে অবশ্যই হ্রস্ব ইকারে লিখতে হবে। আবার মূল বানানে দীর্ঘ উকার থাকলে উচ্চারণে অবশ্যই লিখতে হবে হ্রস্ব ইকার। দেখেন ছোট্ট একটা বানান, আচ্ছা, মূল শব্দে যদি হ্রস্ব ইকার থাকে তাহলে মূল শব্দে হ্রস্ব ইকার থাকলে তো হ্রস্ব ইকারে লিখবেন, সমস্যা নেই। কিন্তু দীর্ঘ ই থাকলে হ্রস্ব ই হবে, দীর্ঘ উকার থাকলে হ্রস্ব ইকার হবে। যেমন বধূ, উচ্চারণ করেন তো কি? বধূ, ঠিক না? এরকম না? বধূ, বধূ ছিল দীর্ঘ উকার, এখানে কিন্তু দিলাম হ্রস্ব উকার।
বলেন তো ঐতিহ্য শব্দের উচ্চারণটা কি হবে? ঐতিহ্য উ হবে, উ প্রথমে উ হবে। খেয়াল করে এই ভয়ের সাথে জ ফলা থাকলে তার পরিবর্তে আমরা কি করব? ভয়ের সাথে জ ফলা থাকলে এরকম হবে। তাহলে ঐতিহ্য লেখেন ঐতিহ্য, ঐতিহ্য। এই যে ভয়েস অফ হলো সমান সমান এইটুকু লিখছি ঐতিহ্য। তাহলে বলেন তো এইটা কি হবে? বাহ্য, বাহ্য, ঠিক আছে। সহ্য বানানোর উচ্চারণটা কি হবে? সহ্য, সহ্য, তাই না? সহ্য, 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 এরকম। বুঝছেন নাকি বোঝেন নাই? না বুঝে থাকলে বলেন। সহ্য, জি ভাইয়া বুঝছি ভাইয়া। সেটা কিছু আছে। ভয়ের সাথে ভ থাকলে তার পরিবর্তে কি লিখতে হয়? হয় ওব না হয় উব। তাহলে বলেন তো আহ্বান শব্দের উচ্চারণটা কি লিখবেন? আও মানে এইটার উচ্চারণটা কি? সরেয়া ও আহ্বান। এইটা লেখেন, আকার আছে দিয়ে দেন। জিহ্বা কি হবে? ভাই দন্তান্নর নিচে হর্ষেন্দ্র হবে না? 100% অবশ্যই হবে। এটা কি বলেন তো? এটাও জিহ্বা হবে, জিহ্বা। এবার আকার। এখন এইখানে ওব, এইখানে উব, ওব অব। সাধারণত রস্বইকারের পরে রস্ব উ হবে, উব হবে। ও দিলেও চলবে, সমস্যা নাই, ও দিলেও চলবে, কাজ চলবে, কিন্তু রস্বইকারের পরে উব দিলেই ভালো হয়। তাহলে বলেন তো এই দুইটার মধ্যে একটা দিলেই সঠিক হবে না, না আলাদা আলাদা দিতে হবে? এইটা দেওয়া যাবে, সমস্যা নাই, তবে রস্বইকারের পরে এইটা দিলেই ভালো হবে। আপনার ডিকশনারিতে দুটাই দেওয়া আছে, তবে রস্বইকারের পরে এইটা দিলেই ভালো হবে, উপ। তাহলে এইটা ভাঙেন তো কি করবেন? বিউহল। এখানে কিন্তু রস্বইকার আছে, তাহলে কি হবে? বি ও ল, বিউহল, এটা হবে। দিলেও তো হবে, তাই না ভাইয়া? ও দিলেও তো হবে, মানে রস্যর ওখানে ও দিলেও তো হবে, মানে ও হ্যাঁ হবে। তবে আমি যেটা বললাম যে রস্বইকারের পরে এটা দিলেই বেটার। এখন মনে করেন অপশনে দুটাই দেওয়া আছে, তখন আপনি কি করবেন? তখন তো তখন এটা দেব। আবার যদি থাকে ভাই মনে করেন যে এতে দেওয়া আছে এটা, বিতে দেওয়া আছে ও, ঠিক আছে, দিলে আবার দেওয়া আছে লাস্টে অ্যানসারে দেওয়া আছে a প্লাস বি, তখন কি দুইটা দেওয়া যাবে ভাইয়া? তখন দুইটা দিবেন না, এটাই দিবেন, কারণ রস্বইকারের পর এটাই হবে। দেখেন শীতে ওটাই দেওয়া আছে, নিচে 9 নম্বরে দুইটা জিনিস ভেঙে দেওয়া আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের আজকের লেকচারের বিষয়। কোনো প্রশ্ন থাকলে, কারোর প্রশ্ন থাকলে করতে পারেন, না থাকলে লিভ দিতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া প্রথমে যে যুক্ত বর্ণের ব্যাপারটা শুরু করছিলেন না ভাইয়া, আমি একটু মিস করছিলাম ভাইয়া, আমার একটু মানে বলে দিবেন ওই জায়গায় একটু? ভাই আমি একটু মিস করছিলাম ভাইয়া মাঝখানে। বলেন এখানে কয়টা বর্ণ যুক্ত আছে? এখানে তিনটা। ভাইয়া আমরা কি লিভ নিতে পারবো?
হ্যাঁ আচ্ছা এটা কথা বলে যাই। জি ভাইয়া বলেন। স্কলার্স বাংলা ফ্যামিলি এই গ্রুপে কি সবাই অ্যাড আছেন? না ভাইয়া। জি ভাইয়া অ্যাড আছে ভাইয়া। না ভাইয়া। স্কলার্স বাংলা ফ্যামিলি এটা কি ভাই যারা আছেন তারা তো মেসেঞ্জার আছেন, গ্রুপ? যারা নাই তারা অ্যাড হবে। মেসেঞ্জার গ্রুপ না হলো পেজ মেসেঞ্জার একটা? গ্রুপ না, আচ্ছা মেসেঞ্জার এটা পেজ। মেসেঞ্জার না, এটা একটা বাংলা পেজ। এখানে অনেক ইনফরমেশন পাবেন, আমিও পোস্ট দেই, প্লাস বাংলার যতগুলো টিচার আছে সবাই এখানে কিছু কিছু লেখা দেয়। স্কলার্স এখানে বাংলা অ্যাড হবেন এবং যে কোনো ইনফরমেশন পাবেন। স্কলার্স বাংলা ফ্যামিলি জ্ঞান অক্ষর বইটার একটা ছবি আপনাদেরকে দেওয়া হচ্ছে আমরা আছে। হ্যাঁ জ্ঞান অক্ষর বই ছবি আছে। আর আপনাদেরকে আমরা আসলে সময় স্বল্পতার কারণে ফার্স্ট পেপারটা পড়াতে পারি না, দুঃখজনক একটা বিষয়। তো আপনারা নিজের একটু অবশ্যই পড়বেন, কিন্তু বাদ দিবেন না, বাদ দিলে কিন্তু একদম ধরা খাবেন। হ্যাঁ ভাই, লেকচার শিট থেকে ওই যে 2টা করে শেষ করতেছি। 2টা করে দেওয়া ওই থাকে তো না প্রত্যেকদিন মানে প্রতি সপ্তাহে 2টা করে একদম শেষ করবেন। হ্যাঁ ওটাই। জি ভাই। ভাইয়া গুরুত্বপূর্ণ সূত্র ও অশুদ্ধ শব্দ কি পড়বো? হ্যাঁ এগুলো পড়তে হবে। আচ্ছা শুদ্ধ অশুদ্ধ বানানগুলো পড়বেন। যুক্ত বর্ণের যে ব্যাপারটা। আচ্ছা দেখেন, মানে বলছিলাম যেটা ভাঙবেন আপনি খুব, এখানে বলেন কি কি বর্ণ আছে বলেন তো? এইটা, হ্যাঁ এইটা আর হচ্ছে এই, তাই না? জি ভাই। এখন ধরুন হচ্ছে এখনো ভাঙাটা আমার হয় নাই, এখন হসন্তের একটা ব্যাপার আছে। এখানে একসঙ্গে 3টা যুক্ত বর্ণ আছে, অর্থাৎ যুক্ত বর্ণ একসঙ্গে যতগুলোই থাক না কেন, শেষেরটা বাদে আগের সবগুলোতেই হর্ষ চিহ্ন হবে। এখন ঢুকে আছে একটা যুক্ত বর্ণ ভাঙার পরে শেষেরটা বাদে আগের সবগুলোতেই হসন্ত চিহ্ন হবে। কিন্তু ওই যে 4টা বর্ণ একসাথে থাকলে 3টার মধ্যে হবে বসন্ত। 4টা একসঙ্গে, ওই 4টা একসঙ্গে থাকলে প্রথম 3টাই হবে, শেষেরটাই হবে না। আচ্ছা ভাইয়া কয়টা উদাহরণ দিয়ে দেন তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছেন এখন উদাহরণ দেন। আমরা এটা ভাঙি মানে আগেরটাই আর কি, এরকম হবে, পরেরটাই হবে না। আবার মনে করেন হচ্ছে এটা ভাঙেন, ইয় যোগ জ। এখন যদি এইটা ভাঙতে যান আপনি, এখানে দেখেন 3টা আছে, ক স এরপর আছে হচ্ছে ম। তবে হ্যাঁ আপনি চাইলে কিন্তু লাস্টের টায়ে হসন্ত চিহ্ন দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর এক ঝামেলা হবে। কি হবে? শেষে যদি হর্ষ চিহ্ন দেন তাহলে পরে আবার অ লিখতে হবে। বিষয়টাকে বুঝতে পারতেছেন কি বলছি? মানে ভাইয়া মানে যদি অ উচ্চারিত না হয় তাও অ লিখতে হবে যদি হর্ষন্ত দিই? না, অ উচ্চারিত না হলে দিতে হবে না। যেটা এখানে হচ্ছে তো ইষ্ণ ইষ্ণ ইউজ, এখানে হচ্ছে এরকম যুক্ত বর্ণের ক্ষেত্রে তো উচ্চারণ হবেই, এটা উচ্চারণ হবেই, না হয়ে উপায় নেই, উচ্চারণ হবেই। ওই যে রক্ত যুক্ত বর্ণে এই যে দেখেন রক্ত, আমি ভাঙেন তাহলে র, ও আছে না, র ত, এই যে শেষের টাইমে দিলাম না, শেষের টাইম কারণ এখানে 2টা যুক্ত বর্ণ আছে না? জি ভাই 2টা যুক্ত বর্ণ আছে, 2টা যুক্ত বর্ণ থাকলে কি হবে? প্রথমটাই হবে, পরেরটাই হবে না। এখন আমি যদি এখানে দেই তাহলে অ দিতে হবে পিছনে, অ লিখতে হবে, অ দিতে হবে। এখানে মানে কয়টা দাগিয়ে দিছিলেন তাই না ভাই? আমি কি মিস করছিলাম ভাই? কোনটা কোনটা যেন দাগিয়ে দিছিলেন এখানে? যেগুলো দরকার আছে সেগুলো এখানে দেখে এইগুলোই লিখছি, যেগুলো এখানে আছে এগুলোই। আর কয়েকটা জিনিস ছিল, একটা হচ্ছে হয়ের উপরে ন আর একটা হচ্ছে হয়ের নিচে ন, এই জিনিসগুলো দাগাইছিলাম। হয়ের উপরে ন হচ্ছে দন্তন্য, আর হয়ের নিচে ন হচ্ছে মূর্ধন্য ন। এটা ভাঙলে কি হবে? হ যোগ দন্তন্য, এটা ভাঙলে হ যোগ মূর্ধন্য। তাহলে একসঙ্গে অনেকগুলো যুক্ত বর্ণ থাকলে সেগুলো ভাঙার পরে শেষেরটা বাদে আগের সবগুলো হসন্ত চিহ্ন হবে। শেষেরটায় হসন্ত চিহ্ন দেওয়া যাবে, কিন্তু পরে যোগ দিয়ে অ লিখতে হবে। এই হচ্ছে বিষয়। ভাইয়া আমি একটু নত্যবিধান আর সত্যবিধানটা ভাইয়া মিস করছিলাম, একটু সংক্ষেপে বলে যেতে যাবে? ভাইয়া
ওই যে উচ্চারণে যে আপনি পড়াইলেন না ভাইয়া যেগুলা, হ্যাঁ এগুলো না আমাদের এসএসসি সিলেবাসে যখন ছিল না ভাইয়া, তখন তো ভাই কোনো রুলস অনুযায়ী পড়ি নাই, মানে শুধু প্র্যাকটিস করে গেছি, মানে বোর্ড কোশ্চেন যা ছিল ওইভাবে মানে হয়ে গেছিল অটোমেটিকলি, বুঝছেন ভাইয়া। উচ্চারণটা আসলে প্র্যাকটিসেরই বিষয়, রুলস তো মনে রাখার দরকার নাই, কিন্তু ওই যে এই জন্য কিছু ভাইয়া না মনে করেন যে 100টার মতো করছিলাম, মানে হয়ে গেছে মোটামুটি ভাবে পারতাম যে কোনোটা। ওইটি আপনি যেটা উচ্চারণ করবেন সেটাই লিখবেন, মেইন বিষয় এটাই। কিন্তু ওই যে যে কোনো স থাকলে তালব্য স লিখতে হবে, দীর্ঘই থাকলে হ্রস্ব লিখতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। এগুলো না জানলে আবার বিপদ। জি ভাই, এই যে আমি যে বেসিক সেগুলি আলোচনা করছি, ডিটেইলস বলি। আচ্ছা এখন মূর্ধন্য নত শতবেদন দেখেন। জি ভাই, দুইবার আলোচনা করা হয়ে গেছে। রি, র এবং স এই তিনটা বর্ণের পরে কি হয়? মূর্ধন্য ন হয়। যেমন দেখেন ঋণ, রি এর পরে মূর্ধন্য ন। আবার হচ্ছে রণ, রণের পরে মূর্ধন্য ন। এরপরে মনে করেন হচ্ছে ভাষণ, স এর পরে মূর্ধন্য ন। রি, র, স এই তিনটা বর্ণের পরে মূর্ধন্য ন হয়। তাহলে বলেন তো এই তিনটা বর্ণের পরে কোন স হবে? মূর্ধন্য স হবে। মূর্ধন্য স। অর্থাৎ নতবিধান আর শতবিধান প্রায় সেম জিনিস, যেখানে যেখানে মূর্ধন্য ন হয় সেখানে সেখানে মূর্ধন্য স হয়। তাহলে রি, র, স এর পরে মূর্ধন্য ন হয়, তার মানে রি, র, স এর পরে মূর্ধন্য স হয়। যেমন দেখেন ঋষি, দেখেন তো কোন স হয়েছে? রি এর পরে মূর্ধন্য স। আবার মনে করেন বর্ষা, এই দেখেন র এর পরে মূর্ধন্য স হয়েছে। জি ভাই, যেখানে যেখানে মূর্ধন্য ন হবে সেখানে সেখানে মূর্ধন্য স হবে। আবার বলেন তো ট, ঠ, ড, ঢ এই চারটা বর্ণের সাথে কোন ন যুক্ত হয়? মূর্ধন্য ন যুক্ত হয়। যেমন ঘন্টা, নয় টয়, ভণ্ড, নয় ডয়, লুণ্ঠন, নয় ঠ। ট, ঠ, ড, ঢ এই চারটা বর্ণের সাথে অবশ্যই মূর্ধন্য ন হবে, কখনোই দন্তন্য হবে না। তাহলে ট, ঠ, ড, ঢ এর সাথে যদি মূর্ধন্য ন হয়, সেক্ষেত্রে ট, ঠ, ড, ঢ এর সাথে আপনি যখন স যুক্ত করবেন, তখন কোন স যুক্ত করবেন বলেন তো? মূর্ধন্য স। মূর্ধন্য স, কারণ বলেছি যেখানে মূর্ধন্য ন হবে সেখানেই মূর্ধন্য স হবে। মূর্ধন্য ন, মূর্ধন্য স এই দুটা রুলস সেম। বাকি দুইটা বড়জের রুলস একটু সমস্যা আছে, আলাদা। যেমন কি ছিল? রি অথবা র এর পরে কোন 12টা বর্ণ? ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ম। আর কি? অর্থাৎ ক বর্গের 5টা, প বর্গের 5টা, হ এবং অন্তস্থ অ 12টা বর্ণ। রি অথবা র এর পরে, আবার একটা বিষয় খেয়াল করবেন, রি আর রিকার কিন্তু এক জিনিস। আবার তো ভাববেন রিকার আছে, আপনি বুঝতে পারতেছেন না কেমনে কি। রি থাকাও যা, রিকার থাকাও তাই। আচ্ছা, আবার র থাকাও যা, রফলা থাকাও তাই, রেফ থাকাও কিন্তু তাই। র, রেফ, রফলা সেম জিনিস, কিন্তু আমি এগুলো লিখি নাই, শুধু লিখছি কি রি আর র। রি অথবা র এর পরে এই 12টা বর্ণের ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ম, হ অন্তস্থ অ। রি অথবা র এর পরে এই 12টা বর্ণের যে কোনো একটা বা দুইটা থাকলে কি হবে? মূর্ধন্য ন হবে। যেমন দেখেন, তাহলে বলেন তো কৃপণ শব্দে কোন ন হবে? মূর্ধন্য ভাই, প আছে। রি আছে, আগে দেখতে হবে দুইটার যে কোনো একটা আছে কিনা, এরপরে দেখবেন এই 12টার দুইটা বা একটা আছে কিনা, থাকলেই মূর্ধন্য ন। এমনি যে ওখানে অর্পণ ছিল, অর্পণ, অর্পণে কি আছে? র আছে, র থাকাও যা, রেফ থাকাও তাই। এরপরে দেখেন প আছে, এই 12টার একটা বা দুইটা আছে, এই হচ্ছে বিষয়। আবার দেখেন গ্রহণ শব্দে কেন মূর্ধন্য ন হয়? দেখেন এই যে গ্রহণ, র আছে, র রেফ সেম কথা, এরপরে কি আছে? হ আছে, অতএব মূর্ধন্য ন হবে। ভাইয়া রি আর র আছে, কিন্তু ভাইয়া ক, খ, গ এগুলোর মধ্যে 12টার মধ্যে থেকে নাই কে, তাহলে ভাইয়া হবে না? রি আর না, তাহলে হবে না, আগে রি আর র থাকতে হবে, তারপর ওই 12টার মধ্যে থাকতে হবে। এটাই কন্ডিশন হচ্ছে, আগে এইটা এইগুলো থাকতে হবে, এই দুইটার একটা, তারপরে এই 12টার একটা বা দুইটা। জি ভাই, বুঝতে পারছি।
এই দুইটার একটা যেমন আগে থাকতে হবে, তারপর এগুলো থাকলে হবে, রির না থাকলে হবে না। আর শতবিধানের একটা বড় রুলস কি ছিল জানো? স্বরে আ, স্বরে অ এবং স্বরে আ, এই দুইটা জিনিসের পরে মূর্ধন্য ষ হয় না, তাহলে এই দুইটা বাকি কয়টা স্বরবর্ণ থাকলো? 9টা। এই দুইটার পরে মূর্ধন্য ষ হয় না, বাকি 9টার পরে মূর্ধন্য ষ হয়। কি ছিল হচ্ছে বিষয়? জি ভাই বুঝতে পারছি। তাহলে ভাষা শব্দটা কি নিয়মের ভিতরে মূর্ধন্য ষ হইছে নাকি নিয়মের বাইরে গিয়ে হইল? বাইরে হইছে ভাই নাকি? বাইরে, কারণ এই যে স্বরে আ আর আকার কিন্তু একই কথা, ঠিক আছে? কিন্তু আমরা বললাম স্বরে আয়ের পরে মূর্ধন্য ষ হয় না, এটা হচ্ছে নিয়ম, বাট এখানে হয়ে গেছে, তার মানে কি নিয়ম মানে নাই, নিয়মের বাইরে গিয়ে হয়েছে। এটা কি বলে? স্বভাবতী মূর্ধন্য ষ। বুঝছো? জি ভাই ধন্যবাদ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না থাকলে ভাইয়া বলো।